ওয়েলকাম টু অ্যাওয়েকেন ফ্রি ইন্ডিয়া মুভমেন্ট। আজকে আমি বাংলাতেই করছি। অনেকদিন পর আজকে এলাম টকস অন লাইফে। আমি প্রচুর কিছু লিখেছি, কয়েকটা প্রবলেমস দেখেছি, কি কি নিয়ে কথা বলা যায়, অনেক কিছু দেখেছি। বাট সব থেকে যেটা ভালো কথা হয় সেটা হচ্ছে একদম স্বতঃস্ফূর্তভাবে, স্বচ্ছন্দভাবে যে কথাটা আমরা বলি, স্বচ্ছন্দ হয়ে, স্বাচ্ছন্দ্যের সাথে। তো তখন কি হয়, মনের থেকে অনেক কথা উঠে আসে। এবং যতটা আমরা একটা সাধনার তো অনেক রকম পথ থাকে, এবং সাধনা, ফার্স্ট অফ অল লেট মি টেল ইউ দ্যাট ডেফিনেশনস যখন আমি বলছি, দ্য মোর ক্লোজার ইউ আর টু দ্য কসমস অর মেবি টু ইয়োর সেলফ, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড থিংস ইন এ বেটার ওয়ে। এবার অনেকে হায়ার স্টাডি করতে করতে সেই ডার্কনেসটা আস্তে আস্তে ডিসপেল করে, সে আরো লেয়ার্স বাই লেয়ার্স উন্মোচন হয়, করতে করতে তারা আরো সন্ধান পায়। হয়তো ইগনোরেন্সের যে লেয়ারটা সেটাও মাল্টিপল লেয়ার্স যেমন হতে পারে। আবার যখন আমরা একটা কিছু রিসিভ করছি লাইফ থেকে বা আমাদের এনভায়রনমেন্ট থেকে, সেটাও কিন্তু আমাদের লেয়ার্স বাই লেয়ার্স আমরা রিসিভ করতে পারি। কেউ হয়তো একটা দুটো লেয়ার নিল, কেউ হয়তো মাল্টিপল লেয়ার্স নিল। যার জন্য যোগ যখন আমরা করি, আসন যখন আমরা করি, তখন কি হয়, অনেক সময় পেটালস দিয়ে একটা মেটাফোর দেওয়া হয় যে কোন চক্রে আমি কখন যাচ্ছি, সেখানে পেটালস গুলো আস্তে আস্তে বাড়ছে, সেটার একটা খুব সিগনিফিকেন্স আছে। এবং সেটা ডিপ লেভেলে গিয়ে আমি আরো অনেক আলোচনা করব, বাট যতটা আমি সোজাভাবে সবার জন্য করতে পারি। কয়েকটা প্রবলেম হচ্ছে, আগে একটা টাইমে আমাদের বেসিক মূল্যবোধ ছিল বা একটা বেসিক এডুকেশনের একটা পার্ট ছিল যে কখন কোন জায়গায় কতটা কি বলছি, সেটা একটা। এবার সেটার থেকে একটু ভ্যারিয়েশন হতে পারে, বাট একেবারে অ্যাব্রাপ্টলি নয়। বাট আরেকটা কালচার যদি আমি ধরি, যারা এটার উপরে একটা গর্ব অনুভব করে। ফর এক্সাম্পল, একটা জোর করে ম্যাসকুলিনিটি দেখাতে হবে, জোর করে একটা মারধর করতে হবে, জোর করে একটা গলা ভারী করে একটা কিছু করতে হবে, আদারওয়াইজ তাদের এক্সিস্টেন্সটা যেন ডিফাইন হচ্ছে না, এরকম একটা ব্যাপার। এবার নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ, নন ভার্বাল বডি ল্যাঙ্গুয়েজ, নন ভার্বাল কমিউনিকেশন যখন আমরা খুব ভালোভাবে বুঝি, স্থূল থেকে সূক্ষ্মভাবে, তখন আমরা হাসি দেখে বুঝতে পারি কোনটা অথেন্টিক বা জেনুইন হাসি, কোনটা একেবারে ফেক হাসি। কেউ সেটাও প্র্যাকটিস করে, কিন্তু যেটা ভেতর থেকে আসে সেটা বোঝা যায়। ঠিক আছে? এখন আমাদের কালচারটা হচ্ছে, বিশেষ করে আমি বাংলার কথা বলবো, ভারতের কথা বলবো, আমাদের মাটির সাথে আমরা অনেকটা জড়িত। বিশেষ করে বাংলা আর ভারতের সাথে আমি কেন এটা বলি, মাই ইন্টেনশন ইজ টু ডু ইট ইন ইংলিশ, বাট বাংলাতে আমি কেন বলি, ইটস ভেরি আনফর্চুনেট যে আমাদের আহ, নিজেদের থেকে আমাদের কতটা দূরে সরানো হয়েছে। তো ইফ ইউ লুক অ্যাট দিস থিং অ্যাট আ সুপারফিশিয়াল লেভেল, তাহলে আমাদের দেখে মনে হবে যে আমাদের এই হয়েছে, আমাদের ওই হয়েছে, হুইচ ইজ ফাইন, ইউ ক্যান লার্ন আ লট অফ থিংস ফ্রম দ্যাট। এখানেও সে লেয়ারের ব্যাপার, কতটা ইউ আর রিসিভিং, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, হাউ ইউ আর রিসিভিং থ্রু ডিফারেন্ট পার্সপেক্টিভস। অ্যাকর্ডিং টু দ্যাট আমরা যে কমিউনিকেট করব বা এক্সপ্রেশন করব, সেখানে একটা গ্যাপ এসে গেছে। কিভাবে করব? দেয়ার ক্যান বি মেনি ওয়েজ। আমি হয়তো পেন্টিং করি, সেখানে আমি আমার সাবজেক্ট বা একটা সিচুয়েশনকে ডেপিক্ট করলাম। মাই চয়েস অফ কালার, কিভাবে কোন ব্রাশ আমি ইউজ করছি, একটা ন্যারো ব্রাশ না হোয়াইট ব্রাশ, নাকি একটা স্ট্রোকটা কিরম ভাবে দিচ্ছি, নাইফ দিয়ে ইম্প্যাস্টো করছি নাকি হাত দিয়ে পেইন্ট করছি, দেয়ার আর সো মেনি ওয়েজ। এবং যে কটা ওয়ে আমি বেছে নেব, প্রত্যেক কটা ওয়ের একটা ডিফারেন্ট ওয়ে অফ এক্সপ্রেশন আছে। সেটাকে আমি, যদি আমি বলি যে হয়তো আমি একটা লাইন ড্র করছি, সেটা দিয়ে যদি আমি একটা কিছু এক্সপ্রেস করতে পারি, সেটা যদি আমি ইম্প্যাস্টো পেন্টিং এ করি, তাহলে সেখানে হয়তো আরেকটা কিছু পাবো। সেই যে ফিলটা, সেই এস্থেটিক্সটা ডেভেলপ করা, অ্যাটলিস্ট এট আ বেসিক লেভেল। তারপরে যত আমরা ডিপে যাচ্ছি, অ্যাপ্রিসিয়েশনটা আমাদের বাড়ছে, তত উই ক্যান ডু স্টাফ ইন আ মাচ ডিপার ওয়ে। ঠিক আছে? তারপরে যখন আমি মিক্সড মিডিয়া নিয়ে কাজ করছি, তখন আই ক্যান গো থ্রু দোজ থিংস। সেখানে হয়তো ভিডিওর একটা কিছু দিলাম। যেমন অনেক আর্ট আমি দেখেছি, যেখানে অনেক জায়গাতেই হয়। ওয়ার্লড ওয়াইডও মানে বিভিন্ন জায়গায় প্রচুর আর্ট হয়ে থেকেছে যে প্রজেকশন দিয়ে অনেক আর্ট করা হয়। মানে একটা অন্ধকার ঘরের মধ্যে প্রজেকশন করা হচ্ছে, সেই যে রেটা পড়ছে সেটা দিয়ে অনেক কিছু আর্ট করা হয়। তো সেখানে মিউজিকের একটা বড় পার্ট থাকতে পারে। সো দের আর সো মেনি অপরচুনিটিস। বাট সেটা আসবে কোত্থেকে? আসবে তো ইউনিভার্সের মধ্যে রয়েছে, অলরেডি রয়েছে। দ্য ট্রুথ ইজ দেয়ার, দ্য নলেজ ইজ দেয়ার, এভরিথিং ইজ দেয়ার। সেটা আমি কতটা দিতে পারছি, আমি কতটা নিতে পারছি, যখন আমি দিচ্ছি, এই যে আমি এক্সপ্রেস বা কমিউনিকেট করছি, সেটা আমি কতটা দিতে পারছি। আদারওয়াইজ দের ইজ এ গ্যাপ। এবার সেই গ্যাপটা ব্রিজ করবে কে? গ্যাপটা তো আমাকেই ব্রিজ করতে হবে।
অনেক সময় যেটা হয় যার জন্য আমি বলি যে একটা ডিরেক্টর বা একজন অ্যাক্ট্রেসের একটা খুব বিউটিফুল রিলেশনশিপ থাকে। বিকজ যদি আমি অ্যাক্টিং কোচ বলি, যদি ডিরেক্টর বলি বা মেন্টর বলি বা একজন গাইড যদি থাকে, আহ, এবং যদি গুরুর ক্ষেত্রেও বলি, যেটা আরো একটু অ্যাডভান্স লেভেলে যদি আমি বলি, একটু সিরিয়াসনেস নিয়ে, তাহলে যেটা আমাদের কালচারে ছিল গুরু শিষ্য পরম্পরা, আমরা জেনারেশনস আফটার জেনারেশনস কিছু সিক্রেট নলেজ, কিছু স্পেশাল নলেজ যেটা সে আর্ন করেছে সেইটা রিসিভ করার মতো একটা আধার যে সে হতে পারে, সেটা আর্ন করার একটা ব্যাপার আছে। আদারওয়াইজ দ্যাট ইজ আ ভেরি রেসপেক্টেবল থিং, উই ক্যানট জাস্ট গিভ ইট টু এনিওয়ান। সেই যখন আর্ন করছে সেই ব্যাপারটা, তখন তাকে হয়তো আমরা মনে করলাম সেটা আমরা দিতে পারি। ভেরি মাচ লাইক দ্য লাইট সেভার। আমরা যদি স্টার ওয়ার্সের লাইট সেভারটা দেখি, যাকে তাকে তো আমরা লাইট সেভার দিয়ে দিতে পারি না, সে চালাতেই পারবে না। যেটাই যখন সে হচ্ছে, কোন লেভেলের যেটাই হচ্ছে, কতটা স্তরে সে উত্তীর্ণ হয়েছে, তখন আমরা দেখছি লাইট সেভার কিরম হচ্ছে, কিভাবে সে ফাইট করছে। দের আর সো মেনি আদার থিংস, আমি একটু একদম হালকা করে বলছি আর কি, বাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড থিংস ইন আ মাচ বেটার ওয়ে। uh, because you should know all these things so that you can make something যেটা ইউনিভার্সালি রেকগনাইজড হয়, যেটা আমাদের কালচারে ভরপুর ভাবে রয়েছে। প্রত্যেকে এসছে, যাদের যত নেওয়ার ক্ষমতা ছিল তারা লুট করার জন্য, যারা এসছে তারা লুট করার জন্য এসছে, আর যারা নিজেরা সমৃদ্ধ হতে এসছে তারাও প্রচুর বিভিন্নভাবে সমৃদ্ধ হতে এসছে। এবার সেখানেও রেসপেক্টের একটা ব্যাপার থাকে। যখন সে লুট করছে তখন তার সেই রেসপেক্টটা থাকছে না। আবার যারা শিখতে আসছে, যারা জানতে আসছে, তাদের মধ্যে সেই রেসপেক্টটা থাকছে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সিনারিও, বিকজ এটা একটা এত সুন্দর ব্যাপার, বিকজ সেখান থেকেই আস্তে আস্তে ডাইলিউট হতে হতে যখন মাস মিডিয়াটাকে ক্যাপচার করা হয়েছে, তখন প্রবলেমটা হয়েছে কি, মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট, বি ইট থ্রু সিনেমা, বি ইট থ্রু আর্টের তো ছেড়েই দিলাম, বিকজ আর্টের মানটা খুব একটা লিমিটেড গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থেকে গেছে, যেটা মাস লেভেলে অনেকেই করতে পারে। বিকজ অ্যাটলিস্ট অ্যাপ্রিসিয়েশনটা তো মাস লেভেলে হওয়া উচিত, তাহলে আমাদের ভালো কাজও তৈরি হবে, আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারবো। বাট যেটা করা হয়েছে যে সাইড লাইন করে করে ভালো আর্টিস্টদের সরিয়ে সরিয়ে একটা পার্টিকুলার ওয়ে অফ থিঙ্কিং, একটা পার্টিকুলার ওয়ে অফ এক্সপ্রেশন, সেটাকে প্রমোট করার জন্য সেটার বিভিন্ন রকম মিডিয়া ট্রিক্স অ্যান্ড টেকনিক্স করে মানুষের মধ্যে পারসেপশন তৈরি করা হয়েছে এটাই এই। এবং বাকিরা একটা কাজ নিয়ে যে মানুষের কাছে আসতে পারবে, সেটার পথটা যাতে রুদ্ধ করা হয়, তার জন্য অনেক টেকনিক্স আছে। উই উইল টক অ্যাবাউট দ্যাট ইন ইউ ক্যান অ্যাচিভ, যেখানে আমরা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, কিভাবে আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট করব, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো, করে আমরা কিভাবে রিচটা নিয়ে যাব। Because when we are doing something really good, you should take it to the people, right? So that more people avail your offering, that is very important. Otherwise সেখান থেকে আমরা তাদের এই, যদি আমি মনে করি যেটা হওয়া উচিত নর্মালি, যে আমার একটা ভ্যালু প্রপোজিশন করছি, আমরা একটা কিছু দিচ্ছি যেটাতে আমি দিয়েও খুশি বোধ করছি, হয়তো সেটা তারা পয়সা দিয়ে কিনলো, আমি কর্পোরেট ওয়েতে যদি বলি একটা প্রফিট থাকলো, রেভিনিউ থাকলো। যদি আমি সোশ্যাল অন্টারপ্রেনারশিপের জন্য বলি, তাহলে হয়তো আমি মানে এমনি করলাম, এনজিওস যেগুলো করা উচিত। কিন্তু প্রত্যেক কটা জায়গাতেই যেটা খারাপ ব্যাপারটা থাকে, এটা দেখে, যারা এই লুট করার মেন্টালিটি নিয়ে আসে, অসম্মান করার মেন্টালিটি নিয়ে আসে। সো ইটস অ্যাবাউট এ মাইন্ডসেট। এবং এটা করে কি হয়েছে, মাস মিডিয়া দিয়ে করতে করতে হয়তো প্রচন্ড সিরিয়াস একটা কালচারাল একটা থিং, ঠিক আছে, হয়তো ইট ক্যান বি, যেহেতু এরা খুব বাহ্যিকভাবে দেখে, এই একটা পার্টিকুলার গোষ্ঠীর কথা বলছি। কেন বলছি সেটাও জানাটা খুব প্রয়োজন, কেন বারবার বলতে হচ্ছে, বিকজ এই যে মাস মিডিয়াটা যেহেতু বহুদিন ধরে ক্যাপচার করা হয়েছে, এরা বিভিন্ন লেয়ারিংস শিখেছে, মানে আপনাকে দেখে আপনারটাই নকল করে এমন একটা লেয়ারিং দিয়ে করছে। বাট আলটিমেটলি যে মেসেজটা কনভে করছে, ফোর্সফুলি অর ইম্পোজ করছে, সেটা হচ্ছে এমন একটা মেসেজ যেটা হয়তো লং টার্মে গিয়ে খুব একটা বেনিফিট হবে না। আবার সেই মেসেজটার সাথে যে একটা ঠিক জিনিস থাকে সেটা না করে, কারণ এক্সপ্রেশনের মধ্যেও একটা বড় গ্যাপ হয়ে গেছে। সো এইটা বিভিন্নভাবে ভ্যারিয়েশনের মধ্যে দিয়ে হতে হতে কি হচ্ছে, একটা মাস লেভেলে যদি আমি বলি, তাহলে সেখানে অ্যাপ্রিসিয়েশনটা খুব কমে গেছে। ডিফারেন্ট ভ্যারাইটি নেই, ডাইভার্সিটি অফ অপশনস নেই, ইয়েট দে উইল শাউট ফর ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড অল দ্যাট স্টাফ, ডাইভার্সিটি, ইকুয়ালিটি, ইনক্লুশন অ্যান্ড অল দ্যাট স্টাফ। বাট ইনক্লুশনটা যখনই তারা ইম্পোজ করে স্পেসিফিক্যালি, তখন তারা নিজেরা কোনো রকম ভাবে একটু ইনক্লুড করতে চাইছে। এটাও আমি দেখেছি, আমি পরে ডিটেলে এটা নিয়ে বলবো। বিকজ ইন্ডিয়া বাই ডিফল্ট ইজ এ কান্ট্রি অফ ডাইভার্সিটি, ইকুয়ালিটি, ইনক্লুশন ছিল এটা। ইকুইটি আর ইকুয়ালিটি, এই দুটোর মধ্যে ডিফারেন্স, আই উইল টক অ্যাবাউট দ্যাট অলসো। বিকজ ওয়েন ইউ আর ডুইং এইচআরএম অলসো, ইকুইটি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। ইকুইটি থিওরি আছে, এবং কাজ করছি প্রাপ্য পাচ্ছি কিনা সেটাও একটা খুব বড় ব্যাপার। কিন্তু আনকন্ডিশনাল লাভ একটা ব্যাপার থাকে, সেবার ব্যাপার থাকে। সো প্রত্যেক কটা সিচুয়েশন জানাটা খুব দরকার, কনটেক্সটে জানাটা খুব দরকার।
বাট মাস মিডিয়া থেকে কি হয়েছে, বিশেষ করে থ্রু সিনেমা, থ্রু মিডিয়া, কি হয়েছে, একটা খুব সিরিয়াস কিছু আছে একটা কালচারের, সেটাকে ডাইলিউট করতে করতে একটা খিল্লির লেভেলে নিয়ে আসা হয়েছে। খিল্লির লেভেলে নিয়ে আসা হয়ে কি আছে, সেখন যখন আমরা হতে পারছি না, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, আন্ডারলাইং ইস্যুস, ইনকম্পিটেন্স। এবার ইনকম্পিটেন্স যখন আমার থাকছে, যখন আমার কম্পিটেন্সের অভাব হচ্ছে, হোয়াট ক্যান বি দ্য ওয়ে, হোয়াট ক্যান বি দ্য গুড ওয়ে, অর হোয়াট ক্যান বি আ বেটার ওয়ে, যেটা নর্মালি আমরা যদি এডুকেশনের ক্ষেত্রে বলি, গ্রোথের ক্ষেত্রে বলি, নট অনলি ইন টার্মস অফ এডুকেশন, বিকজ লাইফ লং লার্নিং যখন আমরা করছি, কন্টিনিউয়াস লার্নিং করছি, উই আর গ্রোয়িং অ্যাজ এ হিউম্যান বিং, উই আর অ্যালাইভ, উই আর ইয়াং, we are continuously learning, we are studying, we are learning from people, we are learning from things, we are learning from life. তারপরে আমরা কমিউনিকেট এক্সপ্রেস করতে শিখছি, বিকজ ওখানে কোনো খামতি নেই, ইকোসিস্টেম নেই, এনভায়রনমেন্ট নেই, লোকে বুঝতে পারছে না, শিখেই বা আমি কি করব, এই ন্যারেটিভস গুলো আসছে। তখন শেখার মধ্যে সেটাও একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার হয়ে যাচ্ছে, আরো ডিফারেন্ট আদার ব্যারিয়ার্স হয়ে যাচ্ছে, যে শিখেই বা আমি কি করব, যে আমি শিখবো। কিন্তু কোনো শিক্ষাই কিন্তু বৃথা হয় না। যদি আমি নিজের থেকে, যেটা আস্তে আস্তে তৈরি হচ্ছে, যদি আমি নিজের থেকে কমিউনিকেশন বা এক্সপ্রেশনটা শিখতে পারি, যেটা আমি বললাম, সিনেমা হতে পারে, লেখা হতে পারে, পেন্টিং হতে পারে, তাহলে আমি বুঝলাম ব্যাপারটা। ফর এক্সাম্পল, লাইফের একটা সিচুয়েশন হলো, সেটাকে আমি ট্রুথফুলি সেটা দিয়ে গো থ্রু করেছি। বাইরের থেকে অনেক চাপ এলো, পিয়ার প্রেশার এলো, সোসাইটাল প্রেশার এলো, বাট আমি আমার দিক থেকে জেনুইন ছিলাম, আমি ওটা দিয়ে গো থ্রু করেছি। যখন আমি লিখছি, মেবি আই এম ইউজিং ওয়ার্ডস, মেবি আই এম ইউজিং নন ভার্বাল কমিউনিকেশন, কিছু জেস্টার দিয়ে হয়তো আমি বোঝাচ্ছি, সেটা পেন্টিংয়ে হতে পারে, স্ক্রিপ্টে হতে পারে, স্টোরিতে হতে পারে। আলটিমেটলি যখন সেটাকে আমি বানাচ্ছি না, অ্যাজ আ ডিরেক্টর, যখন আমি ডিরেক্ট করছি, একটা ক্রু মেম্বার সবাই মিলে কোলাবোরেটিভ ওয়েতে যখন সেটাকে বানানো হচ্ছে, রাইটিং থেকে আরো এলিভেট হয়ে যায় অনেক সময়, বেশিরভাগ সময় যেটা হওয়া উচিত। এটা নিয়ে আমি বহুবার কথা বলেছি লাস্ট ইয়ার, সো আই ওন্ট গো দেয়ার ইন ডিটেল, বাট আমি জাস্ট বলছি যে একটা স্টোরি আমি লিখবো কেন, সেটাকে যদি আমি আর্টিস্টিক ওয়েতে এক্সপ্রেস করি, একটা নাচও হতে পারে, জাস্ট একটা নাচে কোরিওগ্রাফিতে ড্যান্স মুভমেন্টস, বডি ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ কমিউনিকেশন, জেস্চার, মুদ্রা, এগুলো ইউজ করে আমি এমনভাবে কমিউনিকেট করলাম, হয়তো যেটা আমি চাইছিলাম সেই আইডিয়াটাকে এক্সপ্রেস করলাম এরম ভাবে, সেই আইডিয়াটা লোকের কাছে অন্য মাত্রায় পৌঁছালো, যেটা আমাদের কালচারে ছিল। কিন্তু এই যে মাইন্ডসেটটা দেওয়া হয়েছে যে আমার ইনকম্পিটেন্স, সেটা দিয়ে আমি এমব্রেস করতে পারি, আমি সেটা থেকে শিখতে পারি, যেটা আমার জানার প্রয়োজন আমি রিসার্চ করতে পারি, লাইব্রেরিতে যেতে পারি, ভিডিওস দেখতে পারি, বই পড়তে পারি, আমি শিখতে পারি। কোনো গুরুর সংস্পর্শে, কোনো মেন্টরের সংস্পর্শে, কোনো লিডারের সংস্পর্শে গেলাম, কোনো বন্ধু আমায় হেল্প করতে পারে অ্যাজ এ পিয়ার, যে হয়তো এটা জানে বা ওই প্রফেশনে হয়তো সে আছে, তার এক্সপিরিয়েন্স নিয়ে হয়তো সে হেল্প করলো, করতে পারি। বাট ইনকম্পিটেন্সটা নিয়ে ব্লেম আর এক্সকিউজ দেওয়ার একটা মাইন্ডসেট আমার তৈরি হচ্ছে না, উইচ ওয়াজ আ পার্ট অফ আওয়ার কালচার, অ্যান্ড ইট শুড বি আ পার্ট অফ আওয়ার কালচার, বিকজ দ্যাটস দ্য থিং। ইন্ডিয়াতে যেটা হয়েছে, এক্সপ্লোরেশন হয়েছে, উত্তরণের পথে নিয়ে যাওয়ার একটা কালচার ছিল চিরকাল, হাজার হাজার বছর ধরে। ইনকম্পিটেন্স রয়েছে, হয়তো ক্যাপাবিলিটির অভাব হয়েছে, বাট অ্যাটিটিউডটা কি থাকছে, আই উইল লার্ন, আই উইল সলভ দ্য থিং, একটা সলিউশন ওরিয়েন্টেড অ্যাপ্রোচ। যদি সলিউশন আমরা নাও পাই, উই উইল টেক দ্যাট জার্নি। হয়তো আমরা এতটা স্টেপ গিয়ে এগোলাম, পরের পরের বার যখন আমরা ম্যান্টেলটা পাস করছি, বা অন্য কেউ যদি সেইটা নিয়ে কাজ করে, এত পর্যন্ত আমি এগোলাম, একটা মানে ডকুমেন্ট আমি তৈরি করলাম যে আমার প্রোগ্রেস কি হয়েছে, নেক্সট যেটা সে টেক ওভার করলো, সে তারপর থেকে সেখানে প্রোগ্রেস করলো। তো নলেজ শেয়ারিং একটা অর্গানাইজেশন হচ্ছে, ঠিক আছে, নলেজ শেয়ারিং একটা অ্যাটিটিউড তৈরি হচ্ছে, যে আমার এক্সপিরিয়েন্সটা, আমার মিস্টেক্সটা, ফেলিয়ার যেমন ইম্পর্টেন্ট, সাকসেসটাও খুব, সাকসেস যেমন ইম্পর্টেন্ট, ফেলিয়ারও খুব ইম্পর্টেন্ট। তো আমি কি ভুল করেছি, আরেকজন কি ভুল করেছে, সেটাও হয়তো আমি বইয়ের আকারে বা একটা ম্যানুয়াল আকারে বা কিছুভাবে একদম ডকুমেন্ট ওয়াইজ রাখলাম। পরে যে যখন দেখছে, তাকে সবসময় ওইগুলো দিয়ে গো থ্রু করতে হবে না, সে যদি যেতে চায় সে দেখতে পারে, বাট ইউ ক্যান লার্ন ফ্রম ইয়োর মিস্টেক্স, ইউ ক্যান লার্ন ফ্রম আদার্স মিস্টেক্স অলসো, বিকজ লাইফ ইজ টু শর্ট, রাইট? তো যখন আমরা এগুলো করি, তখন আমাদের ওই সেম মিস্টেক করতে হবে না, উই ক্যান গো টেক বিগার রিস্কস, গ্রেটার রিস্কস, উই ক্যান ডু মোর মিস্টেক্স, তারপরে আমরা সেটা শেয়ার করতে পারি একজনের সাথে। বাট ইন দ্য মিন টাইম, ডিউরিং দ্য জার্নি, উই আর গ্রোয়িং. So we are learning, we are developing stuff, we are developing our talents, we are recognizing our talents, maybe we are discovering our gifts, we are harnessing our potential, maybe with someone or maybe ourselves, we are doing it, করছি। তাহলে ইনকম্পিটেন্স ছিল, কিন্তু শেখার হয়তো একটা অভাব ছিল, হয়তো সময়ের সুযোগ হয়নি, হয়তো অবস্থার সুযোগ হয়নি, বাট আমাদের অ্যাটিটিউডটা রয়েছে যে আমরা করব, করতে পারি, হোয়াট এভার বি দ্য ওয়ে, প্রপারলি, সেটা আমরা খুঁজে বার করব, আমরা শিখব। ইম্পোজ করছি না, ব্লেম বা এক্সকিউজ ইউজ করছি না।
এবং যেটা শ্রদ্ধার একটা ব্যাপার, যেটা একটা সম্মানীয় ব্যাপার, সেটাকে আমরা ড্র্যাগ ডাউন করে নিচে নিয়ে আসছি না, খিল্লি করছি না, রাইট? শিখছি। হয়তো কিছু দূর গেলাম, দেখছি ওটা আরো ওপরে আছে, তখন আরো একটু চেষ্টা করলাম, আরো হার্ড ওয়ার্ক করলাম, আরো নিজেকে তৈরি করলাম, নিজের ডেভেলপমেন্ট। ইটস ইনভেস্টমেন্ট ইন সেলফ। উই আর ডেভেলপিং আওয়ারসেলভস। করছি, দেখছি কতটা গ্যাপ আছে, তাহলে অন্য এক্সটার্নাল কোনো মোটিভেশন বা অন্য কোনো মেন্টরশিপের দরকারই হবে না। এবং এইটা করতে করতে হোয়াট উই উইল ডেভেলপ ইজ একটা সেন্স অফ অ্যাপ্রিসিয়েশন, যেটা খুব দরকার। পরবর্তীকালে কেউ যখন আমাকে ফোর্সফুলি বলছে, দাদা এটা ভালো, বলে দিন না এটা ভালো, আরে বলে দিন না এটা ভালো, আমি আমার মনে হচ্ছে ভালো, কেউ হয়তো মাঝখানে হয়তো প্রভোকও করছে, এটা ভালো কিন্তু, এটা ভালো কিন্তু, আমি তখন বলবো না এটা ভালো না, আমার মনে আমি জানি এটা ভালো না। বিকজ ভালোটা কি, সেটা স্ট্যান্ডার্ডটা কি হতে পারে, বেস্ট স্ট্যান্ডার্ড আমি জানি। তুমি যতই বলো না কেন, সারা পৃথিবীর যেও আমায় এসে বললেও আমি বিশ্বাস করবো না, বিকজ আই নো মাই সেলফ, আই হ্যাভ ফিগার্ড ইট আউট ইন মাই সেলফ, আই হ্যাভ ফিগার্ড ইট আউট ইন থিংস অ্যারাউন্ড মি। এবং সেটাকে আমি খুব জেনুইন ভাবে দেখেছি, তারপরে বহু অবজারভেশন করেছি, প্রত্যেক জায়গায় আমি দেখেছি, এত বছর ধরে হয়েছে সেটা। হঠাৎ করে তুমি বললে এসে ওটা ঠিক হয়ে গেল, দ্য মোমেন্ট আই এম অ্যাকসেপ্টিং ইয়োর থিং অ্যাজ ট্রুথ, তাহলে কি হচ্ছে, আমি সেটাকে হয়তো ডাইলিউট করে ফেললাম। ইফ দ্যাট ডু দ্যাট মানে ডু দে নো অর ডাজ দ্যাট পারসন নো, হয়তো সে ম্যানিপুলেট বা পারসুয়েট করে আমায় বোঝার চেষ্টা করছে যে সেটাই হয়তো ঠিক। আমি যদি নিজে দেখে সেটাকে একটা সাইন্টিফিক অ্যাপ্রোচ বা অন্য কোনো একটা প্রপার প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ দিয়ে যদি না দেখি, আমি হয়তো পারসুয়েট হয়ে গেলাম, আই এম বাইং দ্যাট আইডিয়া, রাইট? তারপরে কি হলো, আমার নিজের যেই সেন্সটা ডেভেলপ হলো না, তখন আমি যেটা আমাকে দেয়া হচ্ছে আমি সেটাই নিচ্ছি। করতে করতে আস্তে আস্তে পুরো মানটা ডাইলিউট হয়ে গেল। কেন বলছি, কেন বলছি বোঝাটা খুব দরকার। অনেক সময় যেগুলো আমি বলছি এটা মনে হয় এক্সট্রা নুয়ান্স হতে পারে, মনে হয় এক্সট্রা আমি বলছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা বলতে হচ্ছে, বিকজ দ্য মোর আই উইল টক অ্যাবাউট ইট, ইট উইল কাম ইন টু ইয়োর অ্যাওয়ারনেস। তখন আমরা বুঝতে শিখবো। এখন সবসময় কি হয়, সবসময় আমাদের এটা না জানলেও চলবে, বিকজ দ্য ওয়ার্ল্ড ক্যান এক্সিস্ট উইদাউট দিজ পিপল অর দ্যাট মাইন্ডসেট, বাট ইউ ক্যান লার্ন ফ্রম দিস থিংস অলসো, বাট ডোন্ট ইনভেস্ট মাচ ইন দেম। হোয়াট নট টু ডু, দ্যাট ইজ হোয়াট ইউ ক্যান লার্ন। তো সেখানে হয়তো আমি একটা ক্যারেক্টারাইজেশন করছি, আমার দুটো সাইডই খুব সুন্দরভাবে ডেভেলপ করতে হবে। আমি একটা সাইড দারুণভাবে ডেভেলপ করলাম, আরেকটা সাইড যদি এদের থেকে শিখে আমি করতে পারি, তাহলে ওই ডাইনামিক্সটা খুব সুন্দরভাবে করা যাবে। এবং ওভারঅল সিনেমাটা থেকে বা একটা কোনো আর্ট ওয়ার্ক থেকে লোকে হয়তো শিখবেও অনেক কিছু। ঠিক আছে? তো হয়তো আমি অবজেক্টিভলি জাজমেন্টাল ওয়েতে না হয়ে করলাম, বাট পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ এটাও বোঝাটা খুব দরকার। হয়তো একটা সিনেমার জন্য আমি গল্পের জন্য সেটাকে করলাম, তাদের হয়তো এই বোধটাও নেই, তারা ওই ব্লেম আর এক্সকিউজ যেহেতু ইউজ করবে, ওইটাকে ইস্যু করে তারা পার্সোনাল লাইফে সোশ্যাল লাইফে যা খুশি করে যাচ্ছে। মানে এটা একদম বেসিক অ্যাকাউন্টেবিলিটি আর রেসপন্সিবিলিটির ইস্যু। ঠিক আছে? এটা যে কেউ জানবে যে যখন আমি একটা আর্ট ওয়ার্ক করছি, যখন আমি একটা সিনেমা করছি, সেখানে আমি গল্পের জন্য একটা কিছু করছি। গল্পটা হলো, তারপরে লোকে ভুলে গেল, সেখান থেকে হয়তো একটা লেসন শিখলো, হয়তো জীবনের মধ্যে আমরা রিলেট করতে পারছি, সেখান থেকেও আমরা অনেক কিছু শিখছি। কিন্তু মিসইউজটা কখন হচ্ছে, ওটাকে ব্লেম বা এক্সকিউজ করে ওটাকে এমনভাবে গ্লোরিফাই করা হয়েছে, বাইরের সাথে বিশেষ করে তুলনা করে, বিকজ সেখানের সাথে করলে সুবিধা হয়, সাপোর্ট পেয়ে যাবে, আর আবার সেই এক্সকিউজ আর্গিউ করতে পারবে। তো তাতে প্রবলেমটা কি হবে, ওই আলটিমেটলি কাজের কাজ কিছু হবে না, শুধু একটা সাপোর্টের মধ্যে ঘুরে ঘুরে লুপে চলবে, আর একটা আর্গুমেন্ট হবে, ওয়েস্টেজ অফ এনার্জি, ওয়েস্টেজ অফ রিসোর্সেস। আলটিমেটলি কি হলো, যেই ওটা অ্যাকসেপ্টেন্স হয়ে গেল, অ্যাকসেপ্ট যেই হয়ে গেল, তখন স্ট্যান্ডার্ডটা নামতে নামতে শুরু করলো। এবার সেই স্ট্যান্ডার্ডটা যে নেমেছে, স্ট্যান্ডার্ডটা যে ঠিক হয়েছে, সেটা বুঝবে কে? এবার কেউ যদি বয়স্ক হয়ে থাকে যে এটা বুঝতে পারছেন, তাকে তখন বলা হবে তার তো এজ হয়ে গেছে, এখন যুগটা মডার্ন হয়ে গেছে, এখন যেভাবে করা হয় সেরকম ভাবেই করা হচ্ছে। এরকম ডিফারেন্ট ন্যারেটিভস তৈরি হয়েছে টু পারসুয়েড ইউ। সেই জন্য ভেতরে নিজের মধ্যে বোঝাটা খুব দরকার। এবার কেন বলছি, বাংলাতেই বলি, অনেকে অনেক কাজ করতে চাইছে, রাইট? অনেক কিছু করার প্রয়োজন, ফর এক্সাম্পল থিয়েটারে উই হ্যাভ টু ডু আ লট অফ থিংস, কবিতাতে আমাদের করতে হবে, তারপরে আমাদের গানে করতে হবে, গানে তাও হচ্ছে কম্পারেটিভলি বেটার হচ্ছে, সিনেমাতে অনেক কিছু ইমপ্রুভমেন্ট করতে হবে। যদি একটা কালচারাল নবজাগরণ যদি বলি না, বা একটা কালচারাল অ্যাওয়েকেনিং যদি থাকে, সেখান থেকে আরো অনেক ভালো কাজ হয়। হয়তো দু তিনজন, তিন চারজন করছে, তারাও হয়তো মোটিভেশন হারিয়ে ফেলছে, বিকজ অ্যাওয়েকেনিং বা প্যাশনটা যখন খুব ফুয়েলড হয়, তখন ইন্ট্রিনসিক মোটিভেশনটা এত স্ট্রং থাকে যে উই ক্যান জাস্ট ডু আ লট অফ ওয়ার্ক without any external motivation, without any extrinsic motivation. You can just go away, you can just go forward, doing a lot of work, and you don't get bored, because সেম থিংও রিপিট হচ্ছে না, এক্সাইটিং একটা কাজ হচ্ছে, ডিফারেন্ট ওয়েতে একটা কিছু হচ্ছে, ইন দ্য প্রসেস ইউ আর লার্নিং, ইউ আর ডুইং থিংস ইন আ ডিফারেন্ট ওয়ে ইন দ্য নেক্সট টাইপ অর ইন দ্য নেক্সট আর্ট ওয়ার্ক, সো ইউ লার্ন অল দোজ থিংস। ঠিক আছে?
তো থিয়েটার নিয়ে যখন একজন কেউ কাজ করতে চাইছে, সে মার্কেট রিসার্চ করবে, দেখবে কি অপরচুনিটিস আছে, কি কন্টেন্ট সে দিতে পারছে, কোন কোন ট্যালেন্টকে সে মাস থেকে নিয়ে আসতে পারছে। দের আর মেনি ইস্যুস। বাট একটা ইস্যু কি হচ্ছে, যদি হয়তো দু তিনজনকে তৈরি করা হয়ে গেছে ইনফ্লুয়েন্সার, এবার তাকেই আমরা যে কোনো অনুষ্ঠানে তাকেই ডাকবো, যে কোনো অনুষ্ঠানে তাকেই করব, সে যদি ভুল করে তাহলে সেটা বুঝবে কে? রাইট? মুশকিলটা হচ্ছে সেটা বোঝার লোকটা খুব কমে গেছে, এবং যারা বোঝে তাদের সাইড লাইন করা হয়েছে, তাদের একটু পিছন দিয়ে ক্রিটিসাইজ করা হচ্ছে। ফলে তারাও আর প্রয়োজন মনে করছে না যে তারা তাদের ইনপুটটা যে দেবে, ওপিনিয়নটা যে দেবে। বিকজ একটা সোসাইটি যখন উপর দিকে উঠছে কালচারালি, আর্টিস্টিক্যালি, তখন প্রত্যেকের ওপিনিয়নটাকেই আমরা রেসপেক্ট করতে পারি, এরাই এটা দাবি করে, এই মাইন্ডসেটের লোকেরা। কিন্তু যখন এনারা এই তাদের ওপিনিয়ন দিতে যাবে, তখন কিন্তু তারা নিজেরাই এসে বাধা দেবে। হয়তো সামনে থেকে দেবে, বেশিরভাগই কাওয়ার্ড, তাই হয়তো পিছন থেকে দেবে, ক্রিটিসিজম করে একটা কিছু করে স্টল করে দেবে ব্যাপারটা আর কি। তো ওটা আর কি মানে আমাদের যাতে আর না হয়, যাতে আর এগোয় একটা ভালো কাজ যাতে না হয়। সো লট অফ টেকনিক্স রিগার্ডিং দ্যাট। মাস থেকে যখন আমরা ট্যালেন্ট করছি, বিশেষ করে কালচারাল অ্যাওয়েকেনিংটা যখন হচ্ছে, তখন কি হচ্ছে, আমাদের অ্যাপ্রিসিয়েশনটা মাস লেভেলে আসছে। ইট ক্যান বি থ্রু বুকস অলসো, বিকজ সত্যজিৎ রায় যেটা করেছেন, দ্যাটস আ গ্রেট থিং, যে তিনি অনেকগুলো বই লিখেছেন এবং তার কিন্তু একটা তাৎপর্য আছে। ফর এক্সাম্পল, ফেলুদার যদি আজকে শুধু সিনেমা থাকতো, তার থেকেও যদি বইগুলো আছে, সেটা একটা বড় ভূমিকা আছে। ভূমিকা কি আছে? বইগুলো আছে, অন্য লেখা আছে অ্যাপার্ট ফ্রম ফেলুদা। তো কি হচ্ছে, আজকে হয়তো লেখাটা লেখার জায়গাতেই আছে, সেটাকে বুঝে সেটাকে একটা রূপ দেওয়া, সিনেমাটিক রূপ দেওয়া, সেটার জন্য হয়তো অনেকে তৈরি নয় যেভাবে তিনি ভেবেছেন, বা তার থেকেও বেশি ভালোভাবে যদি করা যায়, তার জন্য মানুষ হিসাবেও সেরকম তৈরি হতে হয়। তারপরে কাস্টিং ইজ এ পার্ট অফ দ্যাট, কিভাবে আমি ডিরেক্ট করবো, দের ইজ এ লট অফ থিং ইনভলভ, রাইট? করা যায়, বাঙালিয়ানাকে বজায় রেখে দারুণভাবে করা যায়, লো বাজেট, মিড বাজেট, হাই বাজেট, ইট ডাজন্ট ম্যাটার। যেরকম ভাবে করা যায় তার মধ্যে সেটাকে ফুটিয়ে তোলা যায়, ফেলুদার সত্তাটাকে বজায় রেখে। আই এম জাস্ট গিভিং ওয়ান এক্সাম্পল। মুশকিলটা কি হচ্ছে, সেই মানুষ হিসেবে যে আমরা তৈরি হব, সেই অ্যাওয়েকেনিং বলি বা সেই ডেভেলপমেন্টটা বলি, ভেতরে আমাদের তৈরি হয়নি। দুই একজনকে ইনফ্লুয়েন্সার বানানো হয়েছে, তারা যখন কাজটা করছে আমাদের মনে হচ্ছে সে হয়তো ঠিক কাজ করবে। সেই কাজটা যখন কেউ সমালোচনা বলি, যত কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, সেটা থেকে হয়তো সেও শিখবে। তাদের মধ্যে একটা এনিমিটি তৈরি করে দেওয়া হচ্ছে, একটা দ্বন্দ্ব তৈরি করে দেওয়া হচ্ছে। ঠিকভাবে হয়তো সেটা থেকে সে শিখতে পারে, শেখার জায়গাটা যেই না হলো, একটা দল এসে তাদের বলে দিল ও এই হচ্ছে ব্যাপারটা, দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল। এই করতে হচ্ছে কি, নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব তৈরি হচ্ছে, একটা পার্টিকুলার মাইন্ডসেটের গোষ্ঠী দ্বন্দ্বকে ইম্পোজ করা হচ্ছে আরেকটা কালচারে। বাট উই ক্যান লার্ন ফ্রম ইচ আদার, যদি কিছু মানে শেখার থাকে। বাট কথার প্রসঙ্গে বলি যে একটা লেখা হয়তো রয়েছে, সেই লেখাটা লেখার জায়গাতেই আছে, ইউজিং ওয়ার্ডস সেটাকে এক্সপ্রেস করা হয়েছে। যখন একজন রিডার পড়ছে, তখন যখন সেটাকে সিনেমাতে একটা রূপ দিচ্ছে, সেটা হয়তো 10 বছর আগে সে এরকম ভাবে দিচ্ছিল। যেরকম ব্রন্তে সিস্টার্স এর ক্ষেত্রে খুব ভালোভাবে হয়েছে, যেটা আমি এক্সাম্পল যদি দিই, রুদারিং হাইটস বলি, বা আমার এমা বলি, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি বলি, হোয়াট এভার বি দ্য থিং, যদি আমি বলি জেন আর যদি বলি, তো ওই ওই ধরনের যে নভেলস গুলো আছে, তো তখন আমরা দেখতে পারবো, জেন অস্টিনের ক্ষেত্রে বলি, ব্রন্তে সিস্টার্স এর ক্ষেত্রে বলি, ওইগুলোর আমি এক্সাম্পল দিচ্ছি। বাট শেক্সপিয়ারের ক্ষেত্রে হয়েছে, আম, লেখাটা লেখার জায়গাতেই আছে। এবার কেউ হয়তো সেই মডার্ন অ্যাপ্রোচে হয়তো কস্টিউমটাই ডিফারেন্ট করে সেই শেক্সপিয়ার ওথেলোর ক্যারেক্টার লিখে হয়তো রাখছে, বা হয়তো লাস্ট লিয়ার, আমি যদি বলি লাস্ট লিয়ার তো ঋতুপর্ণ মনে ছিল, হয়তো কিং লিয়ার, কিং লিয়ার যখন আমি করছি তখন সেটা বানাচ্ছে, সেটা আবার কুরোসাওয়া দেখে র্যান করছে, একটা ডিফারেন্ট কালচারে সে করছে, বাট দেখে আমরা সেই ফিলটা পাচ্ছি, এসেন্সটা পাচ্ছি, সেটা আছে। তারপরে বইতে যেটা লেখা আছে না, সেটা হয়তো 10 বছর পরে কেউ বানাচ্ছে, সে হয়তো অন্যভাবে সেই বস্তুটাকে দেখেছে, কিন্তু রেসপেক্টে কোনো ত্রুটি নেই, সিনেমাটা বলাতে কোনো ত্রুটি নেই, দায়সারা একটা সিনেমা বানাচ্ছে না যে বানাতে হবে বলে, সে এমন ভাবে বানাচ্ছে তখন নতুন প্রজন্ম হয়তো সেই এসেন্সটাকে আরো ভালোভাবে বুঝতে পারছে। সো ওই জন্য লেখা একটা যখন শেয়ার করা হচ্ছে, তখন সেটা প্রজন্ম আফটার প্রজন্ম যখন পড়ে, তারা হয়তো লেখাটা তখনকার দিনে অনেকটা মডার্ন ছিল, তারপরে গিয়ে যখন আরেকটা প্রজন্ম সেটা পড়ছে, তারা তাদের নতুন করে বুঝতে পারছে, তাদের নলেজ গ্যাদারিং হচ্ছে, তাদের এক্সপিরিয়েন্স হচ্ছে, সে বুঝতে পারে। এবার মুশকিলটা কি হচ্ছে, দ্য ওয়ে, দ্য রিজন আই এম টকিং অ্যাবাউট দিস হচ্ছে, 10 বছর পরে গিয়ে যদি ইউথ সেটাকে এমন ভাবে ইন্টারপ্রিট করে যে সেটার মানটা চলে গেল, নেমে নেমে গেল, গুণগত মান বলি, আর্টিস্টিক মান বলি, এস্থেটিক্স এর মানটা যদি বলি, সেটা নেমে গেল। এবার সেটা বুঝবে কে? যারা বোঝার কয়েকজন হয়তো বুঝছে,
আর যখন বানাচ্ছে তখন তো হয়তো সে দেখতে গেল না, বাকিরা হয়তো দেখলো। আমি বলছি ওভারঅল সেই মানটা যখন নেমে গেল, তার মানে হচ্ছে সেই এনভায়রনমেন্টটাও নেমে গেছে, সেই এডুকেশনের মানটাও নেমে গেছে, সেই যে নিজেকে ডেভেলপ করার যে একটা পদ্ধতি ছিল, প্রসেস ছিল, সেটাও নেমে গেছে। অ্যান্ড দ্যাটস আ ভেরি কনসার্নিং থিং ফর এনি সিভিলাইজেশন, বিকজ ভারতে যেটা হয়েছে বহু হাজার হাজার বছর থেকে, উইচ ক্যান বি আ গ্রেট এক্সাম্পল ফর মেনি নেশন। ইউএসএ তে করেছে, আমেরিকাতে করেছে, অনেক ভালো ভালো কালচারে করা হয়েছে। একটা প্রগ্রেসিভ নেশন হচ্ছে, লুকিং ফরওয়ার্ড, গোয়িং ফরওয়ার্ড। এতদিন হচ্ছে 40s এর সিনেমা হচ্ছে একরকম, তারপরে 60s এর সিনেমা হচ্ছে, 70s এর সিনেমা হচ্ছে। আমরা কিন্তু ডেপথ দেখছি, রিপ্রেজেন্টেশন দেখছি, কস্টিউম বলি, মেজনসেন বলি, প্রোডাকশন ডিজাইন বলি, সবকিছু আমি ডিফারেন্ট ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি। যখন যেরকম অ্যাভেলেবিলিটি ছিল, হয়তো টেকনিক্যাল টেকনোলজি তখন ছিল না, তা সত্ত্বেও করা হয়েছে। এখন হয়তো টেকনোলজি বেশি এসছে, তখন সেটাকে ইউজ করে কিভাবে আমি স্টোরি টেলিং এ কম্প্রোমাইজ করবো না, দ্যাট ইজ এ বিগ থিং। বিকজ এখন এত ক্যামেরা হয়ে গেছে, আগে একটা লাইকা ক্যামেরা নিয়ে কাতিয়া ব্রিসক কত দারুণ দারুণ ছবি তুলেছে, আর এখন হাজার হাজার ক্যামেরা তৈরি হয়েছে, কিন্তু ছবির মান নিচে নেমে গেছে। কেন? এস্থেটিক্স নিচে নেমে গেছে, কম্পোজিশন সেন্স নিচে নেমে গেছে, এডুকেশন নিচে নেমে গেছে, তো একটা মানুষ হিসাবে সেলফ ডেভেলপমেন্ট করার ক্ষমতা নিচে নেমে গেছে। এতগুলো সিনেমা ক্যামেরা আছে, আগেকার দিনে একটা মিচেল ক্যামেরা নিয়ে দারুণ দারুণ সিনেমা তৈরি হয়ে গেছে। কেন? গল্পটা যে বলবো, একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ বোঝা হয়েছে, ফাউন্ডেশনাল স্কিলস, ফাউন্ডেশনাল নলেজ। সিনেমাটাকে কিভাবে গল্পটাকে কিভাবে একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজে, সিনেমা ল্যাঙ্গুয়েজে বলবো। এখনো যারা একটু স্কলারলি লেভেলে পড়াশোনা করে, একটু রিয়েলি সিনেমা নিয়ে ডিপলি ভাবে, বা সিনেমাটাকে বুঝে, ফিল করে, অ্যাটলিস্ট সিনেমাটা ভালোবাসার জন্য করে, ভালোবাসার জন্য বোঝে, তারা এগুলো নিয়ে চর্চা করে। কেউ কম, কেউ বেশি, কেউ হয়তো খুব ডিপে চলে গেছে, কেউ হয়তো ওপর ওপর করছে, কিন্তু ফিলটার সাথে সে তারা কম্প্রোমাইজ খুব একটা করে না। বিকজ আলটিমেটলি হোয়াট কাউন্টস, কি ম্যাটার করবে লাস্টে, সেই লাভটা যেটা আমি দিচ্ছি, যে ফিলিংটা যেটা অডিয়েন্স পাচ্ছে, সেগুলো কনভে হয়। সেটাকে মুখে আমি আই লাভ ইউ সেটা বলার থেকে যদি সেটা কনভে হয় আই লাভ ইউ, দ্যাট দ্যাট মেক্স মোর সেন্স, দ্যাট ইজ মাচ বেটার থিং। তো যদি আমার সেটা ভেতর থেকেই না আসে, তাহলে আমি যতবারই বলি সুপারফিশিয়াল একটা ওয়ার্ডের মধ্যে জাস্ট থাকে। সেই ওয়ার্ডের সাথে যখন সেই উইজডমটা আসছে, ওই ওয়ার্ডের সাথে যখন সেই ফিলিংটা আসছে, যখন সেই জেনুইন একটা এক্সপ্রেশন আসছে, তখন সেটা একটা অন্য মাত্রা পায়। সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজে করলে সেটা একটা অন্য মাত্রা পাচ্ছে। তো সেই জন্য এগুলো খুব ভালো ইন্ডিকেটর যে আমার সোসাইটি কোন দিকে যাচ্ছে। কেন আমি বললাম? একদিকে হয়তো সোসাইটির এডুকেশনটাকে খুব নিচে নামিয়ে দেওয়া হচ্ছে, আর্টিস্টিক অ্যাপ্রিসিয়েশনটাকে হয়তো খুব নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। তারপরে একটা সিনেমা যখন তৈরি হচ্ছে বা কোনো আর্ট ওয়ার্ক যখন তৈরি হচ্ছে, ইটস এ ওয়ার্ল্ড ওয়াইড ফেনোমেনন, সো ইউ শুড নো অ্যাবাউট ইট। সেই সিনেমার মানটা হয়তো নেমে গেল, পিপল ক্রিটিসাইজ করছে, এই হয়েছে, এই হয়েছে, হোয়াট ক্যান বি দ্য রিজন। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এগুলো কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত। বিকজ অনেকে যখন এডুকেশন খুব হায়ার স্টাডি না করছে, তখন সিনেমা থেকে তারা অনেক কিছু শেখে, যেটা নিয়ে আমি অলরেডি ডিসকাস করেছি। তো সেখানে কি হচ্ছে, সিনেমাটা যখন একটা এডুকেশন বলি বা একটা সোসাইটি আপলিফমেন্টের ক্ষেত্রে হেল্প করছে, সোসাইটির একটা আপলিফমেন্ট হচ্ছে, মডার্ন একটা প্রগ্রেসিভ ব্যাপার হচ্ছে, আমার মনে হলো এই গল্পটা আমার এখন বলা উচিত, তাহলে হয়তো ইউথ এটা থেকে অনেক কিছু শিখবে, এরকম একটা মাইন্ডসেট নিচ্ছি। এই একটা বায়োগ্রাফি, এই একটা হিস্টোরিক্যাল টপিক আমি নিলাম, এটা নিয়ে এখন যদি কথাটা বলা হয়, তাহলে লোকে অনেক কিছু শিখবে এটা থেকে, তারা বুঝতে পারবে একটা কনটেক্সটে, একটা সিনারিওতে সেটাকে ভ্যালু প্রপোজিশন করা, কিভাবে মার্কেটিং করা হবে, কিভাবে কনভে করা হবে অফ দ্য সিগনিফিকেন্স, এবং এত সুন্দরভাবে সিনেমাটিক্যালি বলা হবে, লোকে দেখে রিলেট করতে পারবে। আচ্ছা, আমার চারপাশে যেটা হচ্ছে সেখানেও তো আমরা এই ধরনের জিনিসপত্র দেখছি, তখনও নিশ্চয়ই এই ধরনের জিনিসপত্র হয়েছে, তো এখানে তারা এরম ভাবে এটাকে সলভ করেছে। আই ক্যান টেক দ্যাট পাথ, অর আই ক্যান টেক সামথিং এলস, সাম আদার পাথ, বাট এটা ওয়ান অফ দ্য অপশনস। সেখান থেকে আমি একটা শিক্ষা পাচ্ছি, সেখানে তার কনফ্লিক্ট সিচুয়েশন কিভাবে করব, সেটাকে আমরা অনেক কিছু শিখি। সেটাকে ম্যানিপুলেট করে যখন একটা পার্টিকুলার ন্যারেটিভকে পুশ করার জন্য পুরো ক্যারেক্টার তৈরি হয়, পুরো ন্যারেটিভ তৈরি হয়, পুরো রোল প্লেস গুলো তৈরি হয়, তাহলে কিন্তু সেই সোসাইটি রসাতলে যাবে আর কি। সেই সোসাইটি যখন রসাতলে যাবে, উচ্ছন্নে যাবে, তখন এডুকেশন যাবে। এডুকেশন একটা পিলার, সেটা নষ্ট হলো। এন্টারটেনমেন্ট একটা পিলার, সেটা নষ্ট হলো। বিজনেসটাকে শুধু আমি নাম্বারের ভিত্তিতে করে দিয়েছি। ফর এক্সাম্পল কি হচ্ছে, সেলস নাম্বার, রেভিনিউ নাম্বার, ফলোয়ার নাম্বার, এই নাম্বারটা অনেকটা অ্যারাবিক টাচও আছে এটার সাথে সাথে, অ্যান্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড ওয়াই ইট ইজ সো। আর আর এখান থেকে অনেক কিছু চুরি করেছিল ইন্ডিয়া থেকে, নাম্বার সিস্টেমের অনেক কিছু। তো সেগুলো নিয়ে আমরা পরে আসবো, তো সেটাও ওদের সাইকিতে রয়ে গেছে আর কি। যারা এটা করেছে তারা একটু ওই ঘাসা আর কি। বাট ইটস এ গুড মেট্রিক। বাট সেটাই যদি শুধু হয়ে যায়, তাহলে ইউ আর লুজিং এ লট অফ থিংস, রাইট?
তো এই যে মেট্রিকটা নিয়ে আমরা খুব আছি, বাট যখন এই তো নাম্বারে তো খুব এটা দারুণ একটা ব্যাপার। তার মানেই নিশ্চয়ই এটা ভালো। এরকম কোনো মানে নেই কিন্তু। অনেক সময় নাম্বারটা হয়তো তখন ছিল না। তারপরে গিয়ে লোকে বুঝেছে সেটার কদর, সেটার নাম্বারটা বেড়েছে, সেটার সম্মানটা পেয়েছে। এরকম হিস্ট্রিতে প্রচুর এক্সাম্পলস আছে। সেইজন্য বিজনেসটাও যখন খুব ভালো হচ্ছে তখন আমরা অ্যাপ্রিশিয়েট করছি ভালো কাজ। বিফোর প্রোডাকশন, আফটার প্রোডাকশন দুটোই খুব দরকার। বিফোর প্রোডাকশন যখন আমি দেখছি কোন স্ক্রিপ্টটা নিয়ে এরমভাবে সিনেমাটা বানানো হচ্ছে, সেটা শুধু তো আমার রেভিনিউ দেবে না, সেটা একটা সোসাইটাল অ্যাসপেক্ট আছে, সেটার একটা ভ্যালু অ্যাড আছে টু দ্য অডিয়েন্স, সেগুলো খুব মেনটেন করা হচ্ছে। যদি থিয়েটার বিজনেস কেউ করে, সেখানে আমি কোন ধরনের কন্টেন্টটাকে দিচ্ছি, আমি ম্যানুপুলেট করার জন্য না, পারসুয়েট করার জন্য না, একটা কন্টেন্ট আমার ভালো লেগেছে, হয়তো অন্য একটা কালচারে আমি সেটা দেখেছি। যেমন আমি দেখছিলাম কেনেডি সেন্টারে রিসেন্টলি, আই থিংক আজকে বা কালকের মধ্যেই হয়েছে, সাউথ কোরিয়ার কয়েকটা ড্যান্স করেছে। নট আ গ্রেট থিং, বাট ইটস খুব সুন্দর লাগলো যে সাউথ কোরিয়ার ব্যাপারটাকে রেখে এরা করেছে। সেখানে যখন তান দুন যখন ওদের কনসার্ট গুলো করেছে, তখন একটা ফিউশন করেছে বাখের সাথে চাইনিজ কালচারের। যদি আমি দেখি সেরকম অনেকগুলো ট্রিক্স অ্যান্ড টেকনিক্স করেছে, কয়েকটা বাইরে আছে, বাট ওর কথার মধ্যে আরো অনেক কিছু বোঝা যায়। এই ধরনের জিনিস আমাদের সত্যজিৎ রায়ের টাইমে উনি কিছু চেষ্টা করেছিলেন। আমি পার্সোনালি নিজে কিছু চেষ্টা করেছি এবং সেটা আমি জানি কারা এটা আটকাতে পারে বা কারা এটা আটকাতে চায় এবং কেন তারা আটকাতে চায়, দ্যাট ইজ দ্য মোর ইম্পর্টেন্ট থিং। সো যার জন্যই আমরা এটা নিয়ে কথা বলছি। মানে অনেক তাবৎ তাবৎ লোক আজকে এসে ইন্ডিয়াতে অনেক কিছু কাজ করতে পারতেন, দারুণ দারুণ রেসপেক্টেবল কাজ। তো সেটার জন্য লোক তো খুব কম অভাব। আর যাদের তুলে রাখা হয়েছে ইনফ্লুয়েন্সার হিসাবে, তাদের অন্য উদ্দেশ্যে তুলে রাখা হয়েছে, যাতে কাজটা না হয়, অন্য আনুষঙ্গিক যা কিছু হয় এবং তাদের ইউজ করে বাকিরা কোনো কাজ করতে পারে। এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। বাট আরো অনেক কারণ আছে যেগুলো আমি বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্নভাবে বলছি। ইফ ইউ হ্যাভ followed the sessions, if you have looked at the sessions, then you can learn a lot. But কেন আমি বলছি, I mean I can do this thing, many few others can do this thing, but আলটিমেটলি লোকের কাছে যদি এটা নিয়ে যাই, আমার ভাল লাগবে, যিনি আসছেন তিনি ইন্ডিয়ার এসে একটা কাজ করতে চাইছেন, তার ভালো লাগবে। কিন্তু যারা এসে কাজ করছে, একটা বাজে স্ক্রিপ্ট দেওয়া হচ্ছে, হয়তো একজন দারুণ ডিরেক্টর এখানে এসে এমন একটা সিনেমা বানালেন, সেটা হচ্ছে তার জীবনের ওয়ার্স্ট সিনেমা। হয়তো শুধু মিউজিকটা যে করেছিল তার তার মিউজিকটা খুব ভালো হয়েছে, সিনেমাটোগ্রাফিটাও হয়তো ভালো হয়েছে, কিন্তু ওভারঅল সিনেমাটা হচ্ছে তার জীবনের সব থেকে ওয়ার্স্ট সিনেমা। রাদার উই ক্যান প্রোভাইড এ স্কোপ ফর দ্যাট পার্সন। তারা মানে ঠিকঠাক লোককে নিয়ে যদি আমরা কাজ করি, সেটা বুঝবেই বাকে, সেটা বোঝার জন্য লোক চাই। তো করে আমরা হয়তো এমন একটা কাজ করলাম, সেটা হয়তো একটা রিমার্কেবল এক্সপিরিয়েন্স রইলো যিনি এসেছিলেন তার পক্ষে। সেটা আবার ফোর্স করে সুপারফিশিয়ালি ইম্পোজ করে অনেক কিছু করা যায়। আমি বলছি জেনুইনের দিকে। কেন হবে? তাহলে কনসিস্টেন্সিটা মানে মেইনটেইন হবে। এবং যখন একজন আর্টিস্টিক ডেভেলপমেন্ট হচ্ছে, তখন এইগুলো এডুকেশনের একটা পার্টও করা হবে। তাহলে কি হচ্ছে? কনসিস্টেন্সি মেইনটেইন হচ্ছে, কালচারাল একটা এক্সচেঞ্জ হচ্ছে, মিউচুয়াল এক্সচেঞ্জ হচ্ছে, সেটা একটা খুব রেসপেক্টেবল ওয়েতে হচ্ছে। এবং সেটা খুব জেনুইনলি হয়। মানে আমরা যখন কথা বলি বা আরো কয়েকজন আছে যারা আগে করেছেন, খুব ভালো, ভালো লোকজন, বিশেষ করে বাংলা থেকেই বেশি হয়েছে। তারা যেহেতু জেনুইনলি খুব দিয়েছেন, দে গেভ আ লট অ্যান্ড এবং খুব সুন্দর একটা কমিউনিকেশন হয়েছে। ফলে এগুলো আমরা নিয়ে অতটা আলোচনা করার প্রয়োজন মনে করিনি। আমিও করিনি। ফিউ ইয়ার্স আগো আমিও প্রয়োজন মনে করিনি। এখন করতে হচ্ছে, বিকজ যদি আমরা না আলোচনা করি, তাহলে এটা চলতে থাকবে এবং চলতে, চলতে মানটা নামতে থাকছে। তো এটলিস্ট কিছুটা হয়তো আমি বললাম, সেটা দেখে হয়তো সে আরেকজন কেউ রিলেট করতে পারলো, আমার সাথেও তো এটা হয়েছে, আমার অ্যারাউন্ড সার্কেলেও তো এটা হয়েছে। তাহলে সে হয়তো তারপরে সলিউশন নিয়ে কিছু আসলো, উই ক্যান সিট টুগেদার, উই ক্যান হ্যাভ আ ডিসকাশন, সো দ্যাট আমরা কনসিস্টেন্সিটাকেও বজায় রাখি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোয়ালিটি অফ দ্য ওয়ার্ক, কনসিস্টেন্সি, এবং আরো অনেকজন গেস্টকে কিভাবে রেসপেক্টফুলি একটা দারুণ পারফরমেন্স করা যায়, সেও পারফর্ম করে খুব খুশি হবে বা প্রডিউস করে খুব খুশি হবে, এবং আমরাও যে তাকে মানে একসাথে কাজটা করতে পেরেছি আমরা খুব খুশি হব। বিকজ বাইরে গিয়ে আমরা অনেকেই কয়েকজন কাজ করতে পারি, ইট উইল মানে উই উইল গেট এ লট অফ মানি অলসো, এনি টাইম এনি ডে উই ক্যান গো আউট অ্যান্ড ডু আ গ্রেট ওয়ার্ক। বাট তাহলে বাংলা কালচারটাকে ইমপ্রুভ করবে কে, ইন্ডিয়ান কালচারটাকে ইমপ্রুভ করবে কে? অ্যান্ড একটা কনস্ট্যান্ট পুশ আসতে থাকে একটা পার্টিকুলার কাইন্ড অফ পিপল থেকে, যাতে ইন্ডিয়ার এই সিটিজেনদের বা বাংলা সিটিজেনদের তারা এক্সপ্লয়েট করতে পারে। বাংলাকে বেশি করে কেন? কালচারাল ক্যাপিটাল ছিল একসময়, এবং কালচারাল একটা হাবও, ইন্ট্রিনসিক্যালি বা ইনহেরেন্টলি একটা কালচারাল হাব, ইটস ইন দ্য নেচার। ঠিক আছে, সেটাকে যতই নামানো কেন পারবে না। লোকজনকে টানে, দলবাজি করে, তালবাজি করে, কিন্তু করে পারবে না, কারণ বাংলার একটা নেচারে আছে, মাটিতে আছে, সেখান থেকে নেবে তার ক্ষমতা কি? মিয়ার মর্টালস আর কি করবে? বাট চেষ্টা তো আছে, চেষ্টা চলতে শুরু করেছে। তাই জন্য যত আমরা আরো কাজ করব না, কাজের মানটা যত দারুণ হবে, এত সুন্দর সুন্দর কাজ হবে, সেটার কাছে এটা নেগলেজেবল, ইররেলিভেন্ট, এটা ম্যাটারই করে না।
কিন্তু যেহেতু সেই কাজটা অতটা নেই, তখন লোকে দেখবে কি? তার একটা এন্টারটেইনমেন্ট ভ্যালু লাগবে। তখন সেই ডেফিনিশনটা এত সুন্দর ডিস্টর্ট করে দেওয়া হয়েছে, তখন তারা ভাবছে ওইটাই হয়তো তাই। করতে, করতে তাদের aesthetics টাও নিচে নেমে গেল। যার জন্য কাজ করে যেতে হবে। এটা আমাদের কালচারের জন্য, নিজের জন্য। অ্যান্ড অ্যাজ আই সেড দ্যাট উই ক্যান গো আউট, উই ক্যান আর্ন আ লট অফ মানি, উই ক্যান ডু আ লট অফ স্টাফ। বাট তাহলে লোকের জন্য করবে কি? এখানে লোকের জন্য। এবং বাকিরা এসে এক্সপ্লয়েট করবে। পরে হয়তো আমরা আফটার ফিউ ইয়ার্স দেখলাম, বিকজ আমরা নিজের কাজে হয়তো ব্যস্ত ছিলাম, নিজের একটা এক্সপ্লোরেশন এ হয়তো ব্যস্ত ছিলাম। এগুলো নিয়ে আমরা ভাবিইনি, বলার প্রয়োজন মনে করিনি। যদি আমরা শুধু নিজের পার্সোনাল গ্র্যাটিফিকেশন নিয়ে থাকি, তাহলে আমরা পরে গিয়ে দেখছি যে এরকম বাজে হয়ে গেল, আমি হয়তো এটাকে একটু কন্ট্রিবিউট করতে পারতাম, হয়তো ছোট্ট একটু ড্রপ ইন দ্য ওশন কন্ট্রিবিউশন দিচ্ছি, বাট কিছু হলেও আমি করতে পারতাম, সেটা আমি করতে পারিনি, সেটার গ্লানিটাও একটা অনেকটা। যদি আমরা রিয়েলি কালচারকে বা দেশকে ভালোবাসি, যে আমি হয়তো কন্ট্রিবিউট করতে পারতাম, হয়তো আমি ক্রিটিসিজমটা দিতে পারতাম, হয়তো আমি কাজটা করতে পারতাম, হয়তো আমি গাইড করতে পারতাম। দের আর সো মেনি ওয়েজ। তো কোনো ওয়েটাই ছোট নয়। ইচ অ্যান্ড এভরি কন্ট্রিবিউশন ম্যাটার্স। যখন আমি করতে পারছি না, পরে গিয়ে দেখছি টাইমটা ওয়েস্ট হলো, এখানে লুট হলো, এখানে এক্সপ্লয়টেশন হলো, কাজটা হলো না, সব দিক থেকেই মনে হচ্ছে একটা উন্ড হয়ে গেল। এবার সেই উন্ডটার মধ্যে কেউ যদি চিলে দিতে শুরু করে, তাহলে তাদের একটা আহ, একটা পারপেচুয়াল মেমোরি থেকে যাবে। রাদার হোয়াট উই ক্যান ডু, ক্রিয়েট এ লট অফ গ্রেট আর্ট ওয়ার্কস, হতে পারে, আর্কিটেকচারে হতে পারে। বিশেষ সেগুলো তো অনেকটাও মানে খরচা সাপেক্ষ এবং অনেক কিছু আরো আদার ফ্যাক্টরস কাজ করে। সিনেমা দিয়ে শুরু হোক, একটা কনসেপচুয়াল আর্ট দিয়ে শুরু হোক, একটা পারফরমেন্স আর্ট দিয়ে শুরু হোক, একটা থিয়েটার দিয়ে শুরু হোক, যেখানে আমি এগুলো করছি। কনসিস্টেন্সিটা কখন হয়? যখন আমি একদম প্যাশন আর এনথুজিয়াজমে একদম খুব ফুয়েল্ড আছি। কোন ফোর্স এসে আমায় আটকাবে? তাদের কোনো ক্ষমতাই নেই। আমার যে প্যাশন এনথুজিয়াজম দ্যাট ইজ অ্যাবান্ডেন্ট, তার কাছে এরা নস্যাৎ হয়ে যাবে, একদম ইররিলেভেন্ট। সেরকম একটা মাইন্ডসেট যখন আমরা ডেভেলপ করি, যেটা বাংলার একসময় ছিল, যার জন্য সায়েন্সে বলি, আর্টে বলি, সবকিছুতেই দারুণ দারুণ প্রগ্রেস হয়েছে। তো সেইখানে যদি আমরা আবার আসতে পারি, তাহলে আহ, আমাদের কিন্তু এস্থেটিক্সটা অনেকটা সফিস্টিকেটেড, যদি আমি অন্যদের থেকে তুলনা করি। এবং ডেপথ যদি আমি বলি, সেটাও অনেকটা রয়েছে। বাট ওই মোটিভেশনটা সবসময় আমরা মনে, যেটা করা হয়েছে, আমাদের মনে হচ্ছে যে দের ইজ সামথিং, সামথিং ইজ এক্সটার্নাল, which is very much internal. মানে when it is internal, you can do a lot of things and you will never get bored because it's always exciting. You are figuring out new ways of doing things. সেটা হয় ইন্ট্রিনসিক্যালি মোটিভেটেড হলে। না হলে আমাদের মনে হচ্ছে সবকিছু বাইরে থেকে আসবে, কেউ হয়তো এসে আমাদের বাঁচাবে, কেউ হয়তো এসে আমাদের হেল্প করবে, কেউ হয়তো এসে আমাদের গাইড করবে, কেউ হয়তো এসে আমাদের একটা পথ দেখাবে। এইরকম ভাবে যখন আমরা সবসময় বসে থাকি, একটা ডিপেন্ডেন্সির একটা কালচার তৈরি হয়, ডিপেন্ডেন্স প্রচন্ড হয়ে যায়। সেখান থেকে আমরা ইন্টারডিপেন্ডেন্ট হতে পারি, সেখান থেকে ইন্ডিপেন্ডেন্ট হতে পারি, সেখান থেকে আমরা ইন্টারডিপেন্ডেন্ট হতে পারি। কাজগুলো খুব সমৃদ্ধ হয়, সিনার্জিটা খুব ভালোভাবে ইউজ করা যায়। ঠিক আছে? সো অল দোজ থিংস আর দেয়ার। তারপরে হয়তো কালেকটিভ মেমোরিতে সেই আর্ট ওয়ার্কটা রয়ে গেল, থ্রু সিনেমা, থ্রু বুক, হোয়াট এভার বি দ্য সিনারিও। কালেকটিভ একটা ন্যারেটিভ তৈরি হলো। এগুলো খুব দরকার। কেন দরকার? বিকজ যারা এটাকে নষ্ট করার চেষ্টা করছে, আই মাস্ট মেনশন দিস এগেন এন্ড এগেন, যারা এটাকে নষ্ট করার চেষ্টা করছে, তাদের ফোর্সটা কিন্তু তারা এটাতেই কাজে লাগিয়েছে। আমরা যেমন ইগনোর করতে পারি, যেটা আমরা করবো দরকার, কিন্তু আমাদের কাজটাও করতে হবে। নাহলে কি হচ্ছে, এদের সারা দিনের চিন্তা ভাবনা বলি, এদের যে মানসিকতা বলি, খুব নিম্নমানের মানসিকতা, রুচি খুব নিম্ন। এদের কাছে এইটাই হচ্ছে নর্ম। এটা আমরা বুঝতে পারি না, আমরা এদের ইকুয়াল ভেবে ফেলি, আরো মুশকিল হয়ে যায়। বিকজ আমাদের শিক্ষা এত স্ট্রং এবং শিক্ষাটা এত ভালো যে আমরা মানুষকে সম্মান করতে শিখেছি, শিব জ্ঞানে জীব সেবাও করতে শিখেছি। যতই আমরা মাঝখানে একটু ঠাট্টাই আর কি করি, আলটিমেটলি আমরা হিউম্যান বিংকে রেসপেক্ট করতে শিখেছি। এদের কাছে কি, এদের কাছে মাইন্ডসেটটাই অন্য। এরা সবসময় ভেবে আসছে যে এরা হচ্ছে এই দেশের বাইরে, এই কালচারের বাইরে, তারপরে যা কিছু করছে সেটা পুরোটাই ফেক। তো এদের জীবনের লক্ষ্যই হচ্ছে কালচারটাকে নষ্ট করা, দেশটাকে নষ্ট করা, দেশের যাতে গ্লোরিটা বাইরে না যায়, দেশের যাতে গ্লোরি খুব ভালোভাবে বাইরে প্রকাশ না পায়। এটা হচ্ছে এদের জীবনের লক্ষ্য। আর আমাদের জীবনের লক্ষ্য যখন হয়ে যায় যে আমরা তাকে হেল্প করার চেষ্টা করছি, এই ছোটখাটো ব্যাপারটা ভুলে আমরা তাদের মানে মেনে নিচ্ছি, এটা তো হতেই পারে, এরকম বলতেই পারে, তাহলে সে তো আমাদের মতোই, এরকম বিভিন্নভাবে যখন আমরা ভেবে ফেলছি, অ্যাটলিস্ট এই পার্টিকুলার লোকেদের ক্ষেত্রে এরা কিন্তু ওইটা করে যাচ্ছে, ওই ফোর্সটা থামছে না। ফলে আমরা যদি আরো কাজ করি, তাহলে সেটা হয়তো আমরা কাজে মন দিলাম, সবকিছু করে তারা যেটা ফোর্সটা নিয়ে আসছে সেটা দেখেও আমরা একটা আর্ট ওয়ার্ক তৈরি করে দিলাম, সেটা দেখেও লোকে শিখলো। দোজ থিংস উই ক্যান ডু। বাট যদি আমরা না করি, তাহলে এরা ওইটাই করে যাবে। রেজাল্টটা কি হবে?
রেজাল্ট হবে কালচারটা নিচে নেমে যাবে। পার্টিকুলার ইন্ডিভিজুয়াল অ্যাপ্রিসিয়েশন যদি আমি বলি সেটা নিচে নেমে যাবে, সোশ্যাল অ্যাপ্রিসিয়েশন বলি নিচে নেমে যাবে, কালচারাল যে ক্যারেক্টারটা ছিল সেটা নষ্ট হয়ে যাবে, সেটা ল্যাঙ্গুয়েজের থ্রু দিয়ে আসবে, আর্টিস্টিক এক্সপ্রেশনের থ্রু দিয়ে আসবে, মিউজিকের মধ্যে দিয়ে আসবে, সব কিছুর মধ্যে দিয়ে। আজকে অনেকে বলে গানের রুচিটা খুব বাজে হয়ে গেছে, মিউজিকের রুচিটা খুব বাজে হয়ে গেছে, কেন হলো? সেগুলো কোয়েশ্চেনটা আস্ক করতে হবে সাইন্টিফিক্যালি, প্র্যাগম্যাটিক্যালি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইমোশনালি, সেগুলো করতে হবে। আমি এখানে অনেক আলোচনা করছি, নাও ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইউ ক্যান গেট আ লট অফ আদার থিংস। এইটা আছে। অ্যান্ড আরেকটা কয়েকটা জিনিস যেগুলোর আমাদের লোকে কথা বলছিল, আহ, হ্যাঁ যেটা বলছিলাম যে মাইন্ডসেটটা, মিথ্যা, প্রতারণা, অসৎ পন্থা, এগুলো অনেকের ক্ষেত্রে স্ট্র্যাটেজির একটা পার্ট। একটা সিচুয়েশনে বা একটা কন্টেস্টে হয়তো হচ্ছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। হয়তো একটা সিচুয়েশনাল থিং, হয়তো একটা যুদ্ধ হচ্ছে সেখানে করা যেতে পারে, হয়তো একটা সিচুয়েশন প্রবলেম অ্যারাইজ করেছে সেটাকে সলভ করতে হয়তো আমি ইউজ করছি, বাট দ্যাট ইজ নট টোটালি ইয়োর ক্যারেক্টার, দ্যাট ক্যান বি আ সাবসেট অফ ইয়োর ক্যারেক্টার, বাট দ্যাটস নট টোটালি ইয়োর ক্যারেক্টার। সবসময় মিথ্যা বলছি, নিজের সাথেও নিজে মিথ্যা বলছি, অসৎ আচরণ করছি, ম্যানিপুলেশন করছি, বাট এই এই ধরনের যে মাইন্ডসেটটা, এদের ক্যারেক্টারটাই পুরো এটা। হোয়াট এভার দে ডু, দে ফিগার আউট কোন জায়গাটায় কি ভুল আছে, কোন জায়গাটায় কি মিথ্যা আছে, কোন জায়গাটায় কি অসৎ আছে, কপট আছে, ছলচাতুরি আছে, প্রতারণা করার জায়গা আছে, তারা কন্টিনিউয়াসলি এটা নিয়ে ভাবছে। এবং এর থেকে ডিফারেন্সড বা এক্সেপশন যেটা হচ্ছে সেটা হচ্ছে মাঝখানে গিয়ে হয়তো একটা সিম্পেথি দেখাচ্ছে কাউকে, সেটা হচ্ছে একটা এক্সেপশন, আর আমাদের কাছে হয়তো ওইটা হয়তো এক্সেপশন হলো। সো পুরো ব্যাপারটাই উল্টো ব্যাপার, এটা বোঝাটা খুব দরকার। না হলে কি হবে, বারবার একই ভুল হবে, আমাদের টাইম রিসোর্সেস ওয়েস্ট হবে এবং তারা সেটার অ্যাডভান্টেজ নেবে। অপরচুনিটি কস্ট খুব ইম্পর্টেন্ট, যেটা আমি কালকেও বলেছি, যে সেটা যদি আমরা না করি তাহলে আমরা হয়তো দারুণ কাজ করতে পারছি না, শুধু পার্সোনাল গ্র্যাটিফিকেশন না, সোসাইটি অনেক কিছু ভালো পেত। আমরা একটা দারুণ স্টোরি শেয়ার করতে পারতাম যেটা আমরা পারলাম না, দারুণ একটা বই লিখতে পারতাম যেটা নিয়ে হয়তো অন্য কেউ কাজ করতে পারতো, সেটা আমরা পারলাম না। তাই লেখা, গান, থিয়েটার, ডিবেট ইফ নিডেড, যেটা ছিল বাংলায় আড্ডা, ডিবেটের কালচারটা, সেটা সাইন্টিফিক ডিসকাশন, সব কিছুর দরকার আছে। সেটা একটা। ট্রেনিং যদি দরকার থাকে, ট্রেনিং দরকার, সেটা আছে। আর ট্যালেন্টকে ডেভেলপ করা, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। এবং এরা যেহেতু যেহেতু বলবো না, এরা সারাক্ষণ আর কি সাপোর্ট খোঁজে, আর ব্লেমস অ্যান্ড এক্সকিউজের মধ্যেই এদের জীবনটা অতিবাহিত হয়। সো ইউ ক্যান গেট ওয়ান থিং, যে তাদের যদি ইনকম্পিটেন্স থেকেও থাকে, বা হয়তো তারা কিছু জানে না বা করতে পারছে না, তাদের শিখে ঠিকটা করার ইচ্ছাটা নেই, আরেকজনকে হেল্প করার ইচ্ছাটাও নেই। তাহলে কি হবে? যদি আমরা ট্যালেন্টের ক্ষেত্রে কথা বলি, ট্যালেন্ট যদি এদের কাছেও চলেও যায়, ট্যালেন্টকে শেপ করার ক্ষমতা, ট্যালেন্টকে আহ, মানে ট্যালেন্টকে ডেভেলপ করার ক্ষমতা, এগুলো কোনোদিনই তাদের গোল নয়। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, বিকজ নর্মালি আমাদের কি থাকছে, একটা ট্যালেন্টকে আমরা হেল্প করব, তারা আমার সাথে থেকে হয়তো কিছুটা শিখবে, যদি আমি কিছু বলি না বলি, ট্যালেন্ট সাথে থেকে শিখবে, যদি আমি বলি তাদের যদি শেখাই তারা সেটার থেকে শিখবে, মিউচুয়াল ডিসকাশন বা এক্সচেঞ্জ হবে, সেটা থেকে শিখবে। বাট কন্টিনিউয়াসলি উই আর ট্রাইং টু হেল্প ইচ আদার আউট। হয়তো এক্সপ্লিসিটলি আমরা করছি না, বাট আমাদের ন্যাচারালি একটা ইনক্লিনেশন থাকে টু হেল্প পিপল, এটা থাকে সোসাইটিতে, এমনভাবে সেটাকে ছড়ানো হয়েছে। আজকে যদি আমরা একটা আনকন্ডিশনাল লাভ নিয়ে বা আনকন্ডিশনাল একটা হেল্প কাউকে করতে যাই, তার শুরুতেই মনে হয় লোকটা ফ্ল্যাটারি করছে না তো, লোকটা একটা অন্য কোনো ধান্দা নিয়ে আসেনি তো। এটা করা হয়েছে সোসাইটিতে, এমনভাবে করা হয়েছে, সিচুয়েশন তৈরি করে করে ক্যারেক্টারের একটা পার্ট হয়ে গেছে। এবং সেখানে আমাদের কি শেখা উচিত, দ্যাট ইজ নট আ ব্যাড থিং, বিকজ সেটা খুব হচ্ছে বলে জানাটা খুব দরকার, উইচ ইজ রিয়েলি গ্রেট। যেটা আমাদের বোঝার দরকার, সেটা আমরা কত কুইকলি বুঝতে পারবো কে কিরকম, এটাও একটা শিক্ষা লাইফের। মানুষকে চেনা, কার সাথে একটা পার্টনারশিপ করব, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স করব, কাজ করব কিনা একসাথে, সেগুলো জানাটা খুব দরকার, বিজনেসের একটা বড় পার্ট। সো হুএভার ইজ স্টার্টিং টু ডু সামথিং নিউ, ইউ শুড গেট অল দিস থিংস। যে এগুলো দেখেই আমি শুরুতে বুঝে যাব কে কোন দিকে টেন্ড করছে, তার হাসিটা কতটা জেনুইন, সে ফ্ল্যাটারি কতটা করছে, সাকার কিনা, কতটাতে মানে কি বলবো, মানে স্টকার টাইপের কিনা, যে সারাক্ষণ একটা কিছু করার চেষ্টা করছে, বা একটা হয়তো হেল্প করলো তার এগেনস্টে হয়তো একটা কিছু রেসিপ্রোসিটি চাইছে। ওয়াই আই এম সেইং দিস, এগুলো কোনোদিন আমাদের জীবনে মাথায় আসেনি। আমি কয়েকজন পার্টিকুলার লোককে দেখেছি হু আর সো কল্ড সেলিব্রিটিস, তাদের জীবনটাই হচ্ছে এটা দিয়ে অতিবাহিত হচ্ছে, এবং তারা যেহেতু মাসকে খুব ভালোভাবে ইনফ্লুয়েন্স করছে সোসাইটিকে, তারা সারাক্ষণ ওইগুলো নিয়ে থাকে। ফর এক্সাম্পল কি হচ্ছে, আমি এরকম এক্সাম্পলও দিতে পারি যে অনেক বড় বড় ভালো ভালো ব্যক্তি যারা খুব হেল্প করতে চেয়েছেন নিজেদের টাকা দিয়ে, বিকজ একটা হয়তো কান্ট্রির প্রতি একটা ভালোবাসা আছে,
হয়তো আ তারা চাইছেন যে মানুষের উন্নতি হোক, তারা চাইছেন সোসাইটির উন্নতি হোক। অনেকে আছেন জ্ঞানী-গুণী ব্যক্তি পয়সা নিয়েও বলেছেন, না পয়সা নিয়েও অনেকে জ্ঞান দিয়ে করতে চেয়েছেন, অনেকেই হেল্প করতে চেয়েছেন। যখনই এরকম কিছু হচ্ছে, মাস একটা পারসেপশন এরমভাবে তৈরি করা হয়েছে। কোন কিছুই তো ফ্রি দেওয়া হয় না বা কোন কিছুই তো এই ওই হয় না। হুইচ ইস রাইট ইন সাম আদার কনটেক্সট। বাট যখন এটা করা হচ্ছে তখন তারা যাতে ওইটার সুযোগটা যাতে তারা না পায় শেখার, এটা থেকে বা এটা যাতে একটু চর্চার সুযোগটা তারা না পায়, তাই আগেই তাদের একটু এটাকে ফিল্ট্রেশন করে দাও। এটাকে বাজে, এটা জাজমেন্টাল অ্যাটিটিউড নিয়ে তারপরে আর নেক্সট স্টেপে তারা যাবে না। হয়তো এখান থেকে তারা কিছু সোনাদানা আহরণ করতে পারবে। নিজেদের কাজের জন্য কিছু আকর খুঁজে পাবে। সেটা যাতে আর তাদের না যেতে হয়। তো আগেই তাদের স্টপ করে দাও। বিল্ডিং অল দোজ ন্যারেটিভস, বিল্ডিং অল দোজ মাইন্ডসেট, বিল্ডিং অলসো অল দোজ পারসেপশনস। এগুলো একটা খেলা চলছে। এবং আবার বলছি যারা এটা নিয়ে করছে তাদের জীবনে এটা ছাড়া আর কিছু নেই। ইনকম্পিটেন্ট তো বটেই, বাট তাদের জীবনটা এটাকে ঘিরে চলে। আর আমাদের জীবনে হয়তো আমরা এটাকে দেখে হয়তো রেগে যাচ্ছি, দেখে হয়তো মনে হচ্ছে যে এটা কি করছে? এরকম চিপ হতে পারে, এরকম নিম্নমানের হতে পারে। কারণ আমাদের পারপাসটা আলাদা লাইফের। আমরা এক্সেল করতে যাচ্ছি, আমাদের একটা পারস্যুট আছে, কিউরিয়াস ওয়েতে আমরা এক্সপ্লোর করছি, উই আর গোইং ফরওয়ার্ড। বাট এদের কাছে এসব কিছু নেই। হয়তো ক্র্যাব হলো, ম্যাক্সিমাম নিচে নামালো, কাকে গিয়ে একটা রিলেশনশিপ নষ্ট করলো, কোনো একটা ভালো কাজ কে করছে সেটা কিভাবে নষ্ট করবে, একটা ইনফ্লুয়েন্সারকে বা একজন সাথে একজন রেখে দিল, কাজটা হয়তো তারা করছে, যেহেতু সে সাথে আছে তার জন্য সেটা পুরো নষ্ট হয়ে গেল। এইসব আরো নানা টেকনিক্স আছে যেগুলো নিয়ে এরা থাকে সারাক্ষণ। তো পারপাসটা যত আমাদের হাই হবে, একটা কাজ করতে নেমেছি, একটা দারুণ কাজ করছি, কাম হোয়াট মে, হোয়াট এভার বি দ্য সিনারিও, উই আর নট গোইং টু স্টপ। যত গ্র্যাজুয়ালি আমি যাচ্ছি আমার কনটেন্ট ইমপ্রুভ হচ্ছে, যত গ্র্যাজুয়ালি আমার যাচ্ছে আমার ডিজাইন ইমপ্রুভ হচ্ছে, আমার অর্গানাইজেশন মানে অর্গানাইজড যে অর্গানাইজ করছি আমি যে কন্টেন্টটা সেটার ওয়ে চেঞ্জ হচ্ছে, মেবি পেডাগজি চেঞ্জ হচ্ছে, যেগুলো আমি কিছু কিছু করে করে দেখাচ্ছি সো দ্যাট ইউ বিকাম মোর অ্যাওয়্যার অফ দ্যাট। বাট এটা নিয়ে প্রচুর খেলার সুযোগ আছে, বিকজ আদারওয়াইজ ইট উইল গেট ভেরি বোরিং। একজন থেকে হয়তো সোলো ডিসকাশন হচ্ছে, সেখান থেকে হয়তো ডিসকাশন হলো, আরো মাল্টিপল ভিউজ আমি পেলাম, অনেকে এসে একসাথে একটা ডিসকাশন হলো। You can do so many things. There is no one way of doing things. হয়তো you have certain way of doing things, সেটা okay, but you can learn from other things as well. কিন্তু এই ন্যারেটিভস গুলো ইজ দেয়ার, এবং এতে অনেক ভালো ভালো রিলেশনশিপ নষ্ট হয়। সো আমাদের কি হচ্ছে, এই যে টলারেন্স ইনটলারেন্সের যে ব্যাপারটা সেটা একটু বুঝতে হবে। আর নিজেদের সত্যি আর কাউকে জীবনে ভালো না বাসি, নিজেদের ভালোবাসতে হবে। যে কাজটা আমরা করতে চাইছি, হয়তো গানকে ভালোবাসি, হয়তো সিনেমাকে ভালোবাসি, এত ভালোবাসতে হবে না যে আমাদের মনে হবে অন্য কোনো সুপারফিশিয়াল বা কৃত্রিম ভালোবাসা যদি আমাদের সামনে আসে, তারা বেশি দিন টিকতে পারবে না, বেশিক্ষণ টিকতে পারবে না। এইটা যদি আমরা করতে পারি, এই লোকগুলোর কোনো দাম নেই, অ্যান্ড ইউ ক্যান লিভ উইদাউট দেম, দ্য সোসাইটি ক্যান লিভ উইদাউট দেম, দ্য কালচার ক্যান লিভ উইদাউট দেম, দ্য ওয়ার্ল্ড ক্যান লিভ উইদাউট দেম। ডাইভার্সিটি অফ ওপিনিয়নের জন্যই যদি রাখা হয়, দের আর আদার ওয়েজ টু। বাট এদের এতটা গ্ল্যামারাইজ করে একটা একটা মানে পেডেস্টিয়ালে রাখার কোনো প্রয়োজন নেই। উই ক্যান ডু মাচ বেটার থিংস। যখনই এরা সেই সুযোগটা পায় পেডেস্টিয়ালে থাকার, তখন তারা ইনফ্লুয়েন্স করার একটা সুযোগ পেয়ে যায়, যেটা নিয়ে তারা সোসাইটিটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট এতদিন পর্যন্ত নিয়ে যাচ্ছিল, এখন থিংস আর চেঞ্জিং, বাট ইউ নিড টু ক্রিয়েট মোর কন্টেন্ট। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এরা ছুতো এসকেপ নিয়ে খোঁজে, সো ব্লেমস অ্যান্ড এক্সকিউজ নিয়ে থাকবে, সো দ্যাট ইজ ওয়ান থিং। আবার এলিট এর ক্ষেত্রে যদি আমি বলি, মানে এক ধরনের এলিট আছে, আমি এগুলো একটু মেনশন করে দিই। টক্স অন লাইভ বলতে গিয়ে আমি কালচার নিয়েও কথা বলছি, বিকজ এক ধরনের এলিট হয়তো আছে যারা হয়তো খুব স্ট্রিক্ট, দে আর ভেরি চুজি অ্যাবাউট দেয়ার কোম্পানি, দে আর ভেরি চুজি অ্যাবাউট দ্য থিং, দ্য পিপল দে আর উইথ, কি কাজ করছে, কি ধরনের জিনিস তাদের পছন্দ, টেস্ট এস্থেটিক্সটা কিরকম, তারা খুব চুজি। তারা হয়তো একটু হয়তো কোনো কাজে হয়তো ইনফ্লুয়েন্সড হয়ে একটা কিছু করলো, বা তার খুব একটা বাইরে তারা যাবে না, বিকজ দে নো হোয়াট দে ওয়ান্ট টু ডু। আরেক ধরনের এলিটের কাছে যারা যাচ্ছে, হয়তো ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে বা আত্মীয়র মধ্যে কেউ কেউ তাদের একটু সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, এই ধরনের লোকেরা, এই মাইন্ডসেটের লোকেরা করে কি করছে, যে অ্যাকচুয়ালি যে ঠিক জিনিসটা বুঝতে পেরেছে, তারা কিন্তু আগে থেকেই বুঝে গেছে যে এই লোকটা বা এই মহিলা এ কিন্তু ঠিক জানেন। এবার দেখছে যে তার কাছে সাপোর্ট কি আছে, সেই সাপোর্টটাকে যদি একটু ব্রেক করা যায়, তার রিলেশনশিপটা যদি একটু ব্রেক করা যায়, তাদের যদি একটু একসাথে একটু দূরে সরিয়ে দেওয়া যায়, ফলে কি হচ্ছে, আহ সেটা তো একদিকে করলো, দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল, রিলেশনশিপটা বাজে করলো। আর এই যে যে লোকটা স্ট্রিক্ট ছিল, তার পার্সোনালিটিটাকে হয়তো একটু নিচে নামিয়ে দিল, তার পুরো এসেন্সটাকে হয়তো একটু খিল্লি করে দিল, তাকে হয়তো মানে একদম
তাকে এমনভাবে পারসুয়েট করলো, সে হয়তো হেল্প করতে পারলো, কিন্তু তাকে একদম মানে তার যে পার্সোনালিটি বলি, তার যে কাজকর্ম বলি, সেগুলো পুরো খেলো একটা ব্যাপারে নামিয়ে ফেললো। অনেক লোক হারিয়ে গেছে অনেক ট্যালেন্ট এই করে। তারা আর পরে eloquently বলতে পারেনি। বাট তাদের এতটা খেলো করে দেওয়া হয়েছে, তারা হয়তো শুরু করেছিল একটা দারুণ সিনেমাটিক অ্যাপ্রোচ নিয়ে, করেওছে দারুণ সিনেমা, পরে তারা হারিয়ে গেছে। এরকম হয়েছে, অনেক এক্সাম্পলস আছে হিস্ট্রিতে। তো এইগুলো আমাদের বুঝতে হবে যে আমাদের হয়তো এর কাছে সে যাচ্ছে, সে কি সাপোর্ট খুঁজতে যাচ্ছে? সেটা যখন তখনই বুঝবো যখন আমরা রিয়েলি লাভ করছি। সিনেমাতে বলতে পারি, আর্টে বলতে পারি, গান বলতে পারি, নিজেকে ভালোবাসা বলতে পারি। অন্য কাউকে দরকার নেই। সেটা যখন আমি করছি তখন আমি ভালো আর খারাপের মধ্যে ফারাকটা বুঝতে পারবো। গুড টাচ, ব্যাড টাচ বুঝতে পারবো। এগুলো খুব দরকার। আর্টিস্টিক কমিউনিকেশনে দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট। বিকজ সেইটাকে না আমি কমিউনিকেট করতে পারি থ্রু মাই সিঙ্গিং, থ্রু মাই অ্যাক্টিং, হোয়াট এভার বি দ্য থিং। প্রসেসের একটা পার্ট। সেটা খুব দরকার। আর এদের মানসিকতাই এত নিচু যে এরা নিতে পারবে না, আধারই এখনো তৈরি হয়নি। তো ওটা আমাদের কনসার্ন নয়। আমাদের কনসার্ন হচ্ছে আমাদের সাথে যারা আছে, আমরা যাতে একসাথে কাজ করছি, তাদের মধ্যে রিলেশনশিপটা যাতে নষ্ট না হয়। বিকজ এরা করবেই, আমাদের সেটা রক্ষা করতে হবে। জোর করছি না, ফোর্সফুলি বলছি না, সে নিজে হয়তো বুঝে ফিরে এলো, দ্যাট ইজ ওকে। বাট যদি দেখি একেবারেই জিনিসটা বাজে হচ্ছে, তাহলে আমাদের কিন্তু রেজ দ্য ভয়েস করতে হবে, স্টেপ ইন করতে হবে, টেক আ স্ট্যান্ড নিতে হবে। আদারওয়াইজ তারা কিন্তু মজা পেয়ে যাবে। সে মজা পেলে যদি সোসাইটি নিচে নেমে যায়, একটা ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়, আই থিঙ্ক উই নিড টু টেক সাম অ্যাকশন। সো এটা একটা ব্যাপার। অ্যান্ড ঠুনকো একটা হচ্ছে, এই ঠুনকো হাউস অফ কার্ডস টাইপের বলছিলাম। ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের মাইন্ডসেটের লোকেরা যখন কিছু করে, বেশিরভাগই তো প্রতারণা, ধান্দাবাজি এইসব নিয়েই আছে। তেল মারছে কাকে, দলবাজি করছে কার সাথে, একজনকে ভালোবাসছে, একজনকে সাপোর্ট দেখাচ্ছে, আরেকজনের কাছে গিয়ে বাজে বলছে। এইসব ট্রিক্স অ্যান্ড টেকনিক্স যা কিছু আছে, তার বাইরে যে ওপরে একটা বড় সাধনা থাকে, একটা উঁচু স্তরের যে একটা চিন্তা ভাবনা, সাধনা থাকে, সেটা যেহেতু এদের নেই, তাই এরা ওই লোয়ার লেভেলে মায়ার মধ্যে মানে বন্ধনে আবদ্ধ রয়েছে। এরা ওর মধ্যেই ঘোরাফেরা করছে, খুব নিচের লেভেলে। উপরে সাধনার দিকে আর যাওয়ার তাদের প্রয়োজনটাই মনে হয়নি। আর অনেকের ক্ষেত্রে প্রয়োজনটাই এত স্ট্রং হয় যে তারা কত দূর যাবে সেটার আর কোনো শেষ নেই। মানে অসীম একটা সাধনার পথ। যত করছে মনে হচ্ছে আমি কত কম জানি। আরো একটু শিখি, আরো একটু জানি, আরো একটু এক্সপ্রেস করি, আরেকটু নতুন ধরনের সিনেমা বানাই, একটা নতুন ধরনের আর্ট ওয়ার্ক করি। মানে শেখার কোনো শেষ নেই। সো দ্যাটস এ বিউটিফুল থিং। বাট এরা যেহেতু নিজেরাই খুব ঠুনকো, এরা আবার মনে করে অন্যদের নিজেদের মতো। কন্টিনিউয়াসলি একটা কম্পারিজনের মধ্যে রয়েছে। সো আমরা হয়তো একটা দারুণ খুব সিরিয়াস কাজ করছি। তারা যেহেতু খুব ঠুনকো চিন্তাভাবনা, ঠুনকো মানুষের আশেপাশে থাকে, তারা ভেবে ফেললো দেখে ফার্স্ট ইমপ্রেশনটা বা ইমপ্রেশনটা হয়তো ক্রিয়েট হলো এরা খুব ঠুনকো। সেটা আমাদের বুঝতে হবে নন ভার্বাল কমিউনিকেশনে, ভার্বাল কমিউনিকেশনে সেটা উঠে আসছে কিনা। যদি উঠে আসে তাহলে ফার্দার আমি এগোবোই না। কারণ একটা দারুণ কাজ নিয়ে যখন আমি যাচ্ছি, যদি এই লোকটার সাথে আমি এই কাজটা করি, দ্যাট উইল বি আ ডিজাস্টার। তার থেকে না করাটা বেটার। এই ডিসিশন গুলো আমাদের কিন্তু বুঝতে হবে। বিকজ এই ঠুনকো ব্যাপারগুলো যখন হয়, তখন তারা খেলাধুলাগুলোও করে ঠুনকো, এই ট্রিক্স অ্যান্ড টেকনিক্স গুলোও করে ঠুনকো। আর যত ডিপ লেভেলে যাবে বা যত একটু সাধনার পথে যাবে বা একটুও যদি যায়, তাহলে এইগুলো মাথা দিয়েই আসবে না আর। কাজে এতটা মন। তারপরে যখন স্ট্র্যাটেজির জন্য করতে হয়, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং অল টুগেদার। এবং অন্যদের মধ্যে এটাও খুঁজে বেড়াবে কার মধ্যে হয়তো ভালো বাজে মিশিয়ে আছে। যখন যেটা দরকার হি অর শি নোজ হাউ টু ম্যানেজ স্টাফ। বাট এরা গিয়ে খুঁজবে হয়তো সেই নোংরামিটা, যাতে ওটাকে নিয়ে এক্সপ্লয়েট করতে পারে। ওটাকে নিয়ে যদি একটু দলে ঢুকিয়ে দেওয়া যায়, ঢুকিয়ে নিয়ে তারপরে আবার নিজেরাই ব্লেম দেবে, নিজেরাই আবার তাকে ফাঁসানোর চেষ্টা করবে, ব্লেম দেওয়ার চেষ্টা করবে। বাট এই যে এতটা টাইম নষ্ট হয়ে গেল, রিসোর্সেস নষ্ট হয়ে গেল, এটার জন্য এদের কোনো রেসপন্সিবিলিটি বা অ্যাকাউন্টেবিলিটি নেই। এটা একটা ব্যাপার। আর পদবীর ভূমিকা আমি বলেছি ইন্ডিয়াতে, মানে থিয়েটারে যারা করছে সেটা একটা ব্যাপার। এটা আমাদের বাংলাতে খুব একটা অসুবিধা নেই। তবে ওই পার্টিকুলার একটা গ্রুপ আছে যারা এই ধরনের মাইন্ডসেটের লোকজনের কাছে খুব ইজিলি লুক্রেটিভ ওয়েতে চলে যায় বা পারসুয়েটেড হয়ে যায়। তারাই সব নয়। দ্যাট ইজ ওয়ান থিং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তারা হচ্ছে একটা সাবসেট। এবার তাছাড়াও প্রচুর ট্যালেন্টস থাকতে পারে, সফিস্টিকেশন নিয়ে ট্যালেন্ট থাকতে পারে। হয়তো শুরুতে ইউ আর নট গেটিং এনাফ ফলোয়ার্স, বাট স্টিল ইউ কন্টিনিউ টু ডু দ্য ওয়ার্ক, ইউ টেক ইট টু মোর পিপল। থেমে থাকলে হবে না। এটা একটা ব্যাপার। কেন এরা কি করছে? এরা এই সাকসেস বলি, মানি বলি, এইগুলো দিয়ে না একটু সেলফ এস্টিম অ্যাটাক করে। নাম্বারসটা যখন আসছে, তারা একটু প্রভোক করতে পারে, অ্যাটাক করতে পারে। সে নাম্বারসে করবে, ফলোয়ার্সে করবে, মানিতে করবে, করে আল্টিমেটলি করে আমার সেলফ এস্টিমটা একটু উইক করে আমি যাতে স্টপ করে ফেলি।
আমি যাতে কাজ করার মোটিভেশন না পাই, আমি একটা নতুন কিছু ইনোভেটিভ করছিলাম সেটা যাতে না করি। জাস্ট গো বিয়ন্ড দ্যাট। When you really love things, you can go beyond that, right? So maybe you can do more collaboration, different kinds of people. You just go through that. Life is a great journey you can take. So এটা আছে। তপস্যা ভঙ্গ করবে, এটা একটা মাইন্ডসেট। বিকজ আমাদের ট্যালেন্ট পুল দেখতে হবে। একটা হচ্ছে ডিসকভার ট্যালেন্ট পুল হতে পারে, আনডিসকভার ট্যালেন্ট, যেটা ডিসকভার করা হয়নি, সেরকম একটা ট্যালেন্ট পুল হতে পারে। আর কিছু ইনফ্লুয়েন্সার রয়েছে যারা পুরো ইন্ডিয়ান ইকোসিস্টেমটার কথা বলছি, টিল নাও কিছু ইনফ্লুয়েন্সারকে বানানো হয়েছে যারা একটা পার্টিকুলার ভাবধারাকে প্রোপাগেট করে সোসাইটিতে। এবার বাংলাতে অ্যাডভান্টেজটা হচ্ছে যেহেতু সব ক্ষেত্রে রেবেলিয়াস, উই হ্যাভ মোর অপশনস, দেয়ার আর আদার পিপল হু ক্যান ডু বেটার স্টাফ। তো এরম আছে। তো আমাদের আরো লোকজন চাই যারা আরো কন্টেন্ট বানাতে পারবে। ঠিক আছে? যারা আরো কন্টেন্ট বানালে তাহলে আমরা একটা অপশন পাবো অনেক কিছু। তাদের মধ্যে মিলিয়ে আবার কাজ করতে পারবো। তো যেহেতু তপস্যা ভঙ্গ করার চেষ্টা করছে, আবার অপ্সরা পাঠায়। অপ্সরা বলে অপ্সরা এক্সট্রা ডার্ক। মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দেয়ার মানে চেঞ্জিং দ্য ডেফিনেশনস। সেটা হয়তো অন্য কোনো দালালের থেকে এসছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, অপসরার একটা খুব সুন্দর সিগনিফিকেন্স ছিল। বিকজ সিডাকশন আর্ট যদি আমি বলি, তাহলে অপসরার ক্ষেত্রে সিডাকশন বলি, থ্রু ডান্স বলি, থ্রু বডি ল্যাঙ্গুয়েজ বলি, থ্রু প্রেজেন্স বলি, খুব দারুণ দারুণ সিডাকটিভ কোয়ালিটিস ছিল, ক্যারেক্টারিস্টিক্স ছিল। সেটাও যদি কেউ ভালোবেসে শিখে থাকে, তাহলে সেটা হয়তো কোনো অ্যাক্ট্রেসের মধ্যে সেটাকে ফুটিয়ে তুলতে পারবে, অ্যাক্টিং এর মধ্যে ফুটিয়ে তুলতে পারবে, ক্যারেক্টারাইজেশনের মধ্যে ফুটিয়ে তুলতে পারবে, স্টোরির মধ্যে ফুটিয়ে তুলতে পারবে। বাট যখন সেটাকেই খুব নিচু চোখে দেখছে, তখন একটা খেলোর ব্যাপারে করে একজন আরেকজনকে গিয়ে ডিস্টার্ব করছে, হয়তো সে সাধনা বা তপস্যাকে ডিস্টার্ব করছে, তাকে একটা মানে খেলো ওয়েতে খিল্লির ভাবে বলে দিলে হচ্ছে এই অপ্সরা গিয়ে ডিস্টার্ব করছে, অপ্সরা হচ্ছে এক্সট্রা ডার্ক। এক্সট্রা ডার্ক মানে কি, যে যত ডিস্টার্ব করছে, ভালো পথ থেকে সরাচ্ছে, সেটা হচ্ছে ডার্ক, সেটা হচ্ছে এক্সট্রা ডার্ক। মানে ওইটাই সাবসেট সেটের একটা বড় খেলা আছে। মানে সেগুলো হয়তো ডার্ক ম্যাটেরিয়ালস এর মধ্যে একটা পার্ট, বাট দ্যাট ইজ নট দ্য এন্টায়ার থিং। সো ওই ফোর্সটার ক্ষেত্রেও ইউ ক্যান ইউজ দ্য ডার্ক ফোর্স। তো এগুলো করতে গেলে অনেক কিছু জানতে হয়, ইউনো হোয়াট আই এম টকিং অ্যাবাউট। সো এটা। নাও কন্ট্রিবিউশন খুব ইম্পর্টেন্ট, বিকজ একটা ট্যালেন্ট পুল যখন আমি নিচ্ছি, একটা কোনো কাজে যখন আমরা ট্যালেন্টদের নিচ্ছি, তখন আমাদের কন্ট্রিবিউশনটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটা স্বতঃস্ফূর্তভাবে আসলে খুব ভালো। যে যখন একজন কেউ কন্ট্রিবিউট করছে, সে করেও খুব মজা পেলো আর কি, এটা একটা ব্যাপার। অ্যান্ড প্রবলেমটা কি, ব্যারিয়ার্সটা, লেট মি টক টু টক অ্যাবাউট দোজ ইস্যুস। যে তুলনা হয়তো করবে, কম্প্যারিজন, সেটা একটা। পয়সা বা সাকসেস দেখাবে, বড় লোক ছোট লোক, পেডেস্টিয়াল, সেলেব স্ট্যাটাস, নন সেলেব স্ট্যাটাস, এইসব নিয়ে কিছু ব্যারিয়ার দেবে। সেলফ এস্টিমে অ্যাটাক করবে, আলটিমেটলি ঘুরে ফিরে সবকিছুই সেলফ এস্টিমে অ্যাটাক করবে। মানে একজন যদি খুব ভালো ট্যালেন্টও থাকে, সেটা যদি একটা পার্টিকুলার গ্রুপকে সাপোর্ট না করে, তাহলে সে আর ট্যালেন্ট না, সে আর সেলেব না। এই ধরনের কয়েকটা জিনিস সোসাইটিতে চালানো হয়েছে, উইচ ইজ আ রিয়েলি ব্যাড থিং ফর এনি কালচার। বাট সেগুলো থেকে আমাদের আরো কন্টেন্ট তৈরি করতে হবে। ইন্ডিপেন্ডেন্ট হলে ইন্ডিপেন্ডেন্ট, কমার্শিয়াল হলে কমার্শিয়াল, বিগ স্টুডিও থিংস হলে বিগ স্টুডিও থিংস, হোয়াট এভার বি দ্য সিনারিও। বিজনেসটাও ইম্প্রুভ হবে, কারণ একটা কম্পিটিশন থেকে কাস্টমার, বিকজ যদি আমি বিজনেস কম্পিটিশন হিসাবে দেখি, ইউ আর গেটিং ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোডাক্টস। কাস্টমার আলটিমেটলি এন্ড করবে, এবার মানে উইন করবে, এন্ড অফ উইনিং। তো এবার কাস্টমার যদি ঠিক প্রোডাক্টটা পায়, তারা যদি বাই করে, আরেকটা বিজনেসও সমৃদ্ধ হচ্ছে, ইকোনমিকও সমৃদ্ধ হচ্ছে। সো ইকোনমিক্যালি অলসো ইট ইজ ভেরি বেনিফিশিয়াল, ফিনান্সিয়ালি, ইকোনমিক্যালি, আর্টিস্টিক্যালি অলসো। তো এইগুলো বোঝাটা খুব দরকার। যদি বিজনেস কম্পিটিশনটাকেই আমি একটা ছুতো বা এক্সকিউজ করে দেখি, তাহলে সেখানেও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড সো মেনি আদার থিংস। ভ্যালু প্রপোজিশন কি হবে, রেড ওশন না ব্লু ওশন স্ট্র্যাটেজি নেব, কিভাবে মানে ভ্যালুটাকে কনভে করব, কমিউনিকেট কিভাবে করব ভ্যালুটা, এগুলো বোঝাটা খুব দরকার। তো প্রফেশন থেকে তখন আমরা ইকোসিস্টেমের দিকে যেতে পারবো, যেখানে আরো অনেকগুলো নতুন নতুন কোম্পানি থ্রাইভ করতে পারে। স্টার্ট আপ হবে, স্টার্ট আপ হয়তো মিডিয়া এন্টারটেনমেন্ট স্টার্ট আপ হলো, যেখানে তারা থ্রাইভ করলো, একটা স্কেল আপ করছে তারপরে, বিকজ দে আর শিওর অ্যাবাউট দেমসেলভস। আনসার্টেনিটি থাকবে লাইফে, বিজনেসে, বাট দে নো দে ওয়ান্ট টু ডু সামথিং, using their resources, using their knowledge, using their wisdom, using their time and energy, using their capital, whatever be the form, তারা জানে কিভাবে করতে হবে। তারপরে দে উইল ফিগার আউট ওয়ে, দেয়ার উইল বি পিপল উইথ ইন দেয়ার টিম, দে উইল ডু আ লট অফ ডিসকাশনস এন্ড দে উইল মেক ইট হ্যাপেন। বাট এই ফাউন্ডেশনটা না থাকলে সবকিছুই একদম ঠুনকো হয়ে যায়, সেটা একটা ব্যাপার।
তো মাস থেকে যখন আমরা ট্যালেন্ট দেখব, আমরা আর্টিস্টিক দেখতে পারি, ক্রাফটসম্যান দেখতে পারি, যারা অ্যাকচুয়ালি ডুইং দ্য ওয়ার্ক অপারেশনাল লেভেলে বলতে পারি, ট্যাকটিক্যাল লেভেলে বলতে পারি, তাদের দেখতে পারবো। একটু বিজনেস পিপল দেখতে পারি যারা একটু স্ট্র্যাটেজিক ডিসিশন নেবে, অনেক সময় ট্যাকটিক্যাল ডিসিশন নেবে। সো প্রচুর ট্যালেন্ট থাকতে পারে। যদি আমি মিডিয়া এন্টারটেনমেন্ট সেক্টর বলি, যদি আর্টিস্টিক সেক্টর বলি, যদি অন্য কোনো সেক্টর বলি, কালচারাল বা ইন্ডিয়ার ক্ষেত্রে বলি, অন্য কোনো জায়গায় যেটা ইন্ডিয়া একটু পিছিয়ে পড়েছে, আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্টে বলি, মানে রিয়েল কাইন্ড অফ আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট, উই ক্যান প্রোভাইড সো মাচ। শুধু রাসেল থিওরি দিয়ে উই ক্যান ডু সো মেনি থিংস, বাট সেটা বুঝবে কে, এক্সপ্রেস করবে কে, দ্যাট ইজ দ্য প্রবলেম। আবার একজন হয়তো বুঝলে একরকম ভাবে, আরো 10 জন হয়তো 10 রকম ভাবে বুঝবে। সেই 10 জন 10 রকম ভাবে যে বুঝবে, তারা দারুণ দারুণ কাজ করতে পারে। হয়তো লোকে 10টাই দেখবে, তাদের মধ্যে লেট দেম ডিসাইড, ডিফারেন্ট ওপিনিয়ন্স থাকছে, বাট লেট দেম ডিসাইড। সেটাই হচ্ছে না, একজন হয়তো কাজ করলো, সেটাই রয়ে গেল, পরে আবার সেটা নিয়ে হয়তো কেউ কাজই করছে না। তো ওই একজন হুজুকে উঠে একটা কিছু নিয়ে কাজ করলাম, তারপরে আর কিছু করলো না, উই আর নট টকিং অ্যাবাউট দোজ থিংস। বিকজ যখন আমি অ্যাওয়েকেনের এখানে কথা বলছি, উই আর টকিং অ্যাবাউট থিংস ইন মাচ মোর হোলিস্টিক ম্যানার। কনসিস্টেন্সি ইজ আ বিগ ফ্যাক্টর। যে আমি একবার করলাম, আমি আরো 1000 বার করতে পারি। একজন যদি চুরিও করে নেয়, আমি আরো 1000 বার করতে পারি, আরো 1000 জনকে গাইড করতে পারি। সো দ্যাট ইজ গুড কাইন্ড অফ এডুকেশন, সো মেবি ইট ইজ ফ্রম লাইফ, মেবি ইট ইজ ফ্রম বুকস, মেবি ইট ইজ ফ্রম এক্সপিরিয়েন্স। বেস্ট হচ্ছে যদি সবগুলো একসাথে মিশে থাকে। আর এক্সপিরিয়েন্সের মানে দিস ইজ আনপ্যারাল। এক্সপিরিয়েন্সের যে দাম, যদি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে থাকে, বা যদি আমি অবজার্ভও করে থাকি, তাহলে সেটার মানে প্রচন্ড মূল্যবান একটা ব্যাপার। ইউ শুড শেয়ার দ্যাট উইথ দ্য নেক্সট জেনারেশন অর দ্য ইউথ, সো দ্যাট দে ক্যান লার্ন সামথিং ফ্রম দ্যাট অলসো। তো এই বাজে ভালোর উপরে উঠে আমি বলছি কতটা আমরা কি শিখতে পারি একটা জিনিসের থেকে। সেটাকে আলটিমেটলি কি হচ্ছে, যখন আমাদের ক্যারেক্টারটা খুব স্ট্রং, ইন্টিগ্রিটি অনেস্টিটা যখন আমাদের খুব স্ট্রং, আমরা শিখছি ভার্চুস অ্যান্ড ভাইসেস, বাট উই আর নট বিকামিং স্লেভস। আমরা জানি আর্টিস্টিক্যালি কিভাবে আমি কমিউনিকেট করবো। একটা গল্প লিখলে আমি ডার্ক সাইড, লাইট সাইড, যদি আমি বলি দ্য গুড অ্যান্ড ইভিল, যদি আমি বলি, সেটাকে আমি পোর্ট্রে করতে পারছি। যখন আমি ইভিলটাকে পোর্ট্রে করছি, ইন টার্মস অফ অ্যাক্টিং, ইন টার্মস অফ রাইটিং, ইন টার্মস অফ ডিরেকশন, আমি কিন্তু সেখানে কোনো খামতি দিচ্ছি না। যখন আমি গুড সাইডটাকে পোর্ট্রে করছি, রাইটিং, অ্যাক্টিং, ডিরেকশন, হোয়াট এভার বি দ্য সিনারিও, আমি সেখানে মানে জাস্টিফাই করছি সেটাকে। তাহলে কি হচ্ছে, আমরা দুটো থেকেই শিখি অনেকটা কিছু। নাহলে কি হচ্ছে, সবকিছু খিচুড়ি হয়ে যায়, জগা খিচুড়ি, এটা একটা ব্যাপার। তো আমাদের পার্সোনাল, প্রফেশনাল, সোশ্যাল লাইফ, এটা বোঝাটা খুব দরকার, কোন জায়গায় কতটা রেসপেক্টফুলি বাউন্ডারিজ আমরা রাখবো, আহ, অন্যকে কতটা রেসপেক্ট করবো, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং টু আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড তুলনা কি দিয়ে করতে পারে? পয়সা আমরা কিভাবে রোজগার করছি, হয়তো ইউ কন্টিনিউ টু ডু দ্য ওয়ার্ক, রাইট? আপনি কাজ করে যাচ্ছেন, অ্যান্ড ইউ ক্যান আর্ন আ লট অফ থিংস ডুইং দ্যাট ওয়ার্ক প্রফেশনালি, প্রফেশনালি। বাট ওদের হয়তো আদার কোনো মিনস আছে, হয়তো কোনো ব্ল্যাক মানি ওয়াইড করছে, হয়তো অন্য কোনো 2 নম্বরই ব্যবসা আছে ওই মাইন্ডসেটের লোকজনদের। এটা যারা করছে সারা খালি লোকের ইনফ্লুয়েন্সে নেওয়ার জন্য। জাস্ট একটা সিনেমা লাইনে আছে, বা সিনেমা লাইন বলা হয়, বা সিনেমা ইন্ডাস্ট্রিতে আছে ইন্ডিয়াতে, জাস্ট একটা অন্য কোনো কিছু একটা হোয়াইট, ব্ল্যাক মানি বা অন্য কিছু একটা হোয়াইট করার জন্য, যাতে ইনফ্লুয়েন্সটা পেয়ে যায়। এটা ইচ্ছা ছিল, এটা ইনফ্লুয়েন্সটা পাওয়ার জন্য করছে। দুটো ডিফারেন্ট বিজনেসে থাকতেই পারে, দ্যাট ইজ নট আ ব্যাড থিং। বাট একজন হয়তো একটা কিছু পুরো 2 নম্বরই কিছু করছে, জাস্ট এখানে এসে মুখটা দিয়ে পুরো হোয়াইট ওয়াশ করছে, সেটা একটা হতে পারে। সাকসেস নিয়ে যদি কথা বলতে চাই, আমরা ওয়ার্ক করতে পারি, আমরা এক্সেলেন্স করতে পারি, আমরা আর্নিং করতে পারি, ফুলফিলমেন্ট করতে পারি, ওয়েজ টু সাকসেস নিয়ে আমরা আলোচনা করতে পারি। অন্যদের হয়তো আরেকটা উপায় আছে, মানে হয়তো ড্রাগ রিলেটেড কিছু উপায় আছে, যেটাই তাদের কাছে সাকসেস। ইলিউশন নিয়ে কম্পারিজন করে, আমি ওর মতো, আমি ওটা, আমি এটা, এরম ভেবেই অনেকে সাকসেস ভেবে ফেলে। তারপরে কাজটা আর হয় না, কাজটা একটা অতি মিডিওকার কাজ হচ্ছে, খালি পয়সা ইনভলভ আছে, ব্র্যান্ড ইনভলভ আছে বলে লোকে আর এটা এটা নিয়ে কিছু কথা বলছে না। আলটিমেটলি কাজটা হয়তো প্রচন্ড একটা মিডিওকার কাজ। মানে সেটা যে কোনো একটা লোক দেখে যদি সেটাকে মশলা বলে না বেচা হয়, তাহলে হয়তো সেটা আর কেউ দেখবেও না। দিস ইজ সাচ এ শিট। বাট ওই আর কি বলা হচ্ছে, সেটাই হয়তো এই ওই এই সেই এই করে করে করা হচ্ছে। তো ওই ইলিউশনে চলছে আর কি ব্যাপারটা। সেলফ এস্টিম নিয়ে যদি বেচতে চায়, তাহলে একটা হতে পারে আমি কানেক্টেড টু পারপাস, আমি খুব পারপাস নিজেরটা জানি, সেই পারপাসের সাথে আমি খুব কানেক্টেড, আমার সেলফ অ্যাওয়ারনেস খুব রয়েছে, সেলফ রিয়েলাইজেশনটা খুব রয়েছে, এবং বিলিভ আছে, আই বিলিভ ইন মাই সেলফ, অর আই বিলিভ ইন মাই টিম, মেবি faith in the abilities, faith in the capabilities, faith in the wisdom,
এগুলো যখন আমার রয়েছে, তখন আমি ইন্ট্রিনসিক্যালি মোটিভেটেড হচ্ছি, আমি কাজ করার একটা উদ্যম পাচ্ছি। ঠিক আছে? না হলে তাদের ক্ষেত্রে হয়তো আহ, আমি কাজ করছি ফর সামথিং বিগার অ্যান্ড গ্রেটার। ইটস নট অনলি limited to me, right, as a human being or as an actor or as a performer or as an artist, whatever be the scenario. I'm going for, or I am driven by something much bigger and greater. So when I'm doing that, I can do so many things because it's so big, so vast. সেখান থেকে একটা ওয়েতে আমি ফিগার আউট করেছি যে কিভাবে আমি এক্সপ্রেস করব। অ্যাক্টিং হতে পারে, ডিরেক্টিং হতে পারে, দুটোই হতে পারে, রাইটিং হতে পারে, পারফর্মিং হতে পারে, ডান্স হতে পারে। দের ইজ নো লিমিট, ইউ ক্যান ডু এভরিথিং, বাট ইউ কানেক্ট টু দ্যাট বিগার থিং, দ্যাট গ্রেটার থিং, দেন ইউ ক্যান গিভ সো মাচ। বাট ওই মাইন্ডসেটটার ব্যাপার। আরেকদের ক্ষেত্রে কি আছে, হয়তো সেলফ এস্টিমটাই তাদের আসছে হচ্ছে ড্রাগ থেকে। একটা সৎসঙ্গে গিয়ে কন্টিনিউয়াসলি বসে থাকছে, তাকে ডিস্টার্ব করছে, সেটা হয়তো কন্টিনিউয়াসলি সেলফ এস্টিম। যখন ভেতর থেকে এটা আসে, তখন ইউ ক্যান গাইড আদার্স অলসো। নিজেরই নেই, কন্টিনিউয়াসলি এক জায়গায় গিয়ে শুনে 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 সারাদিন শুনে গেলাম, কোনো সেলফ এস্টিম ইমপ্রুভমেন্ট নেই। বাট যখন আমি একটু নিজের থেকে ইন্ট্রোস্পেক্ট করছি, যখন আমি একটু বসছি, নিজের কোম্পানিটাকে নিজে যখন একটু রেসপেক্ট করছি, যখন একটু নিজের সাথে নিজে বসছি, তারপরে সৎসঙ্গে যাচ্ছি, গিয়ে আলোচনা করছি, সিকার অ্যাজ আ সিকার আই এম আস্কিং কোয়েশ্চেন্স, মেবি আমার সাথে মেন্টর আছে, যখন আমার মনে হচ্ছে একেবারেই আমার কিছু জানার প্রয়োজন, আমি জানতে চাইছি। বাট নিজের জীবনের যে উপলব্ধি, এটা প্রাইসলেস। এই যে কনফ্লিক্টের মধ্যে দিয়ে আমি যখন যাচ্ছি, সেটাকে আমি অন্য একটা কিছু নিয়ে বাইপাস করছি না, রাদার আমি সেটাকে এমব্রেস করছি। সেইটা থেকে আমি কি শিখলাম, ভালো হোক, বাজে হোক, ঠিক হোক, ভুল হোক, সুখ হোক, দুঃখ হোক, হোয়াট এভার বি দ্য সিনারিও, আই এম লার্নিং সামথিং ফ্রম ইট। দেন আই ক্যান কনভে, আই ক্যান কমিউনিকেট সো মেনি থিংস। রাইটিং, অ্যাক্টিং, ডিরেকশন, মিউজিক, ইন এভরি ওয়ে ইউ ক্যান কমিউনিকেট ইন আ বেটার ওয়ে। সারা পৃথিবীতে হচ্ছে, চিরকাল হয়ে এসছে, দেন দ্যাট ইজ ইউনিভার্সাল ট্রুথ। যে যতটা বোঝে, যে যতটা রেসপেক্ট করে, সেই ততটা দিতে পারে। আর যে পারে না, সে অনেকটা এক্সকিউজ দিতে পারে, তারপরে হয়তো সে শিখলো। আর একটা ধরনের মাইন্ডসেট নিয়ে যাতে আমরা কথা বলছি, যাদের ইনফ্লুয়েন্স হয়ে গেছে, তারা পারবেও না, অন্য কেউ করলে তাদের সাথে হিংসা, তাদের নিচে নামানোর চেষ্টা, ইনকম্পিটেন্ট টু দ্য কোর, একদম ইনকম্পিটেন্স। কিন্তু তারা শিখবে না, ইম্পোজ করবে। দে উইল ক্রিয়েট দেয়ার ওন ডেফিনেশনস, দে উইল ডিস্টর্ট দ্য ডেফিনেশনস টু মেক আ পয়েন্ট, to persuade, to sell something. Ultimately, even if you buy that, you're losing. That's the thing I want to emphasize on. Even if you buy that thing, you are losing, especially in the long term. সো সেখান থেকে আমাদের একটু কশাস থাকতে হবে। হিউমিলিটি, গ্রেটনেস, এগুলো তো থাকবেই। যে যতটা রিয়েলি এডুকেটেড, লাইফ থেকে এডুকেটেড হলেও, যতই গ্রেটনেস হোক না কেন, হিউমিলিটি থাকবেই তার মধ্যে একটা। কখন অ্যারোগেন্স থাকছে, কখন প্রাইড থাকছে। প্রাইডটা কখন থাকতেই হবে, থাকতেই পারে। যে যখন নিজেকে যখন কেউ তৈরি করছে, নিজের যখন অনেক কিছু দিচ্ছে, এফার্ট, টাইম অ্যান্ড এফার্ট, এনার্জি, তার মধ্যে প্রাইড থাকবেই একটা। সে নিজেকে তৈরি করেছে, দিস ইজ কোয়াইট ন্যাচারাল, অ্যান্ড দ্যাট ইজ নট আ ব্যাড থিং অ্যাট অল। কেউ যখন তাকে বাজে বলছে, তার প্রবলেমটা ইজ ইন দ্যাট পার্সন, রাইট? কোয়েশ্চেনটা হচ্ছে সেটাকে আমি কমিউনিকেট করব কিভাবে। ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে পারি, এক্সপ্রেশন বলতে পারি, একটা আর্ট ওয়ার্ক তৈরি বলতে পারি। সেটা তখনই হচ্ছে যখন আমি এই সব পেতি ইস্যুস গুলো থেকে একটু ঊর্ধ্বে উঠছি। তখন আমি দেখছি এগুলোকে, যে আমি এক সময় এইটা করেছি, আমি এক সময় এটা করেছি, আমি এদের মধ্যে এটা দেখেছি, বাট কোনোটাই আমি স্লেভ হয়ে যাইনি। যদি তখনও হয়েছিলাম, সেখান থেকে আমি একটু উঠে এসে যখন লিখি, তখন আমি একটু আরো বেটার ওয়েতে লিখতে পারি। বা ওখানে হয়তো একটু নিচে নামলাম, ওইগুলো একটু ফিল করলাম, ওই ইমোশনস গুলো, তারপরে আরেকটু উঠে লিখলাম, তাহলে একটু অবজেক্টিভলিও লিখতে পারি। সবসময় বায়াসড ওয়েতে আমি লিখছি না। তাহলে কি হয়, দারুণ রাইটিংও তৈরি হয়। সবকিছু থেকে আমি শিখছি, প্রত্যেকটাই জীবনের একটা অভিজ্ঞতা। পরে আমি যখন দেখবো ডিরেক্ট করছি বা অ্যাক্টিং করছি, ইভেন এডিট করছি, তখন আমি সেগুলোকে কনভে করতে পারবো। আই ক্যান ইউজ দোজ ইমোশনস অলসো, অ্যান্ড দ্যাট ইজ ট্রিমেন্ডাসলি বেনিফিশিয়াল। ইট ক্যান বি আ ভেহিকল, লাইক সেই সেই প্রপার মোমেন্টটাকে আমায় গাইড করার জন্য। তো এইগুলো থাকে। আর কন্টিনিউয়াসলি এরা অ্যাডভাইস করে, এই পার্টিকুলার মাইন্ডসেটে যাদের কথা বলছি, যেহেতু তারা সেলেব স্ট্যাটাসটা পেয়েছে, যেহেতু মানুষ তাদের একটা পেডেস্টেলে রেখেছে, কন্টিনিউয়াসলি দে উইল টক অ্যাবাউট যে মানুষের সাপোর্ট আছে, এই আছে, ওই আছে, যখন তারা বলে, বিকজ মানুষের সাপোর্টটাও হয়তো একটা ফেব্রিকেটেড ওয়েতে পাওয়া। কিন্তু ওই যে তারা দেখাতে পাচ্ছে, অ্যান্ড দ্যাটস আ পার্ট অফ পলিটিক্স। বাট আমি বলছি সিনেমা, সেখানেও সাবসেটের একটা ব্যাপার। আর্টিস্টের একটা পলিটিক্স থাকে, সিনেমার একটা পলিটিক্স থাকে। বাট যখন এই পলিটিক্স আর সিনেমাটাকে যারা মিশিয়ে ফেলেছে, এবার এদের প্রভোকেশনে যারা এসে এটা নিয়ে কথা বলতে যাচ্ছে, তারা এবার এসে বলবে এ হয়তো পলিটিশিয়ান। দ্যাট ইজ দ্য ফান পার্ট, দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু এমফাসাইজ অন অলসো। ফর এক্সাম্পল, একজনের হয়তো পলিটিক্সে কোনো ইন্টারেস্টই নেই,
সে সারা জীবন সিনেমাকে ভালোবেসেছে, মিউজিককে ভালোবেসেছে, পরে ডার্টি পলিটিক্সকে হেট করেছে একদম, রাইট? তারপরে যখন তাকে প্রভোক করা হচ্ছে, হয়তো পিছন থেকে বা হয়তো পিয়ার প্রেশার হয়তো এরকম কিছু করে, যে একটা কিছু যখন বলল, তখন তাকে সেটা নিয়ে তাকে বলা হচ্ছে যে সে নাকি পলিটিক্স করছে। এই জিনিসগুলো থাকবেই। আমাদের এর থেকে একটু ঊর্ধ্বে উঠে কাজ করলে, যেটা বাংলাতে হয়েছে, আমরা খুব দারুণ মাল্টি ডাইমেনশনাল ক্যারেক্টার করতে পারি। নাহলে মনে হচ্ছে একে একটু ছোট করার জন্য ক্যারেক্টার লিখবো। সেটাও একটা খুব সুন্দরভাবে করা যায়। শার্লকে খুব সুন্দরভাবে করেছিল মজার জন্য। বাট আমরা মাল্টি ডাইমেনশনাল ক্যারেক্টার লিখতে পারি। মানে এটা খুব বাজে একটা কাজ নয়। ওটা অনলি সাবসেট একটা ছোট্ট কাজের জন্য, জাস্ট মজা করার জন্য। বাট সেখানে অনেক কিছু করা যায়। মাল্টি ডাইমেনশনাল ক্যারেক্টার লেখা যায়। তো ওই সাপোর্ট খুঁজতে গেলে নিজে আর শিখছি না, খালি সাপোর্ট খুঁজে যদি একটু এসকেপ করতে পারি, এক্সকিউজ করতে পারি, তাহলে ইউ ক্যানট গো ফার। দ্যাটস দ্য থিং। না হলে প্রত্যেক কিছু থেকেই শেখার আছে। আমি তো কমপ্লেন করতে যাচ্ছি না। আমি জাস্ট অবজেক্টিভলি বা নন জাজমেন্টালি আমি দেখছি দ্য থিং অ্যাজ ইট ইজ। আই এম অবজার্ভিং দ্যাট থিং। সেখান থেকে আমি কিভাবে ক্রিয়েটিভলি কমিউনিকেট করব। প্রবলেমটা হচ্ছে এদের, এরা হয়তো সামনে কিছু বললো না এই মাইন্ডসেটের লোকজন, পিছনে গিয়ে প্রভোগ করে অন্যকে কিভাবে খারাপ করবে। এটা হচ্ছে তাদের কন্টিনিউয়াস একটা পারসুট। অনেক আচ্ছা আচ্ছা ভালো ভালো ডিরেক্টরের সাথে যেটা এটা করার চেষ্টা করেছে, তারা হয়তো অত কিছু বলেনি, ভুলে গেছে। বাট ওয়েন ইউ নো দ্যাট দে ক্যান গেট ইউর সাপোর্ট টু, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট থিং। কেউ যখন ভালোবেসে সিনেমা করে, দে শুড গেট দ্য সাপোর্ট অফ পিপল অলসো। সেটা একটা। কাস্টিং একটা বিগ ইস্যু, বিকজ আমি এটা বারবার বলেছি। ফেস ভ্যালিউ নিয়ে আমরা যখন কাউকে নিয়ে নিই, বা জেস্টার্সের ওপর, ফিউ জেস্টার্স, ফিউ স্মাইলসের উপরে বেস করে যখন স্টারডাম ডিফাইন হচ্ছে, তখন আই থিঙ্ক উই আর লুজিং বিগ ডিল। বিকজ একজনের ক্ষেত্রে একটা পার্সোনা তৈরি হচ্ছে, ব্র্যান্ড পার্সোনা যদি আমি বাইরেও বলি, সেই দারুণ দারুণ ক্যারেক্টার হয়তো করেছে, তারপরে সেই ব্র্যান্ডটা তৈরি হয়েছে। আর এখানে হয়তো কয়েকটা করেছে, কয়েকটা জেস্চার করেছে, কয়েকটা স্মাইল করেছে, কয়েকটা ফেস ভ্যালুর উপরে নিয়ে নিয়েছে, অন্য কেউ একটা সুন্দর গল্প লিখেছে, তারপরে আর সেটার কোনো ম্যাটার মানে নেই। তখন কি হচ্ছে, তারা ওটাকে টেকেন ফর গ্রান্টেড নেয়। তখন অডিয়েন্স শুড স্পিক আপ। সেই সাপোর্টটা দেওয়া উচিত না। দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং, বিকজ আলটিমেটলি সেই সাপোর্টটা দিলে দে উইল বাইট ইউ, দে উইল কাম টু বাইট ইউ, and that is their basic nature. That is very important. So real life wisdom, go and look for it. Don't take it blind, especially মানে এই ফেস ভ্যালু, জেস্টার, ফিউ স্মাইলস এর উপরে বেস করে, বিকজ হয়তো ফিউ স্মাইল করে বলে দিল আই লাভ ইউ, ফিউ স্মাইলস এর উপরে বেস করে বলে দিল একটা কিছু কমিউনিকেট, তার মানে ওটাকে পারসুয়েট করার চেষ্টা করছে। এবার সেটা ছোটখাটো ব্যাপারে আমরা অনেক সময় রিয়েল লাইফে করে ফেলি অ্যাকসেপ্টেন্স। একটা মানে একটা মাতৃ ফ্যাক্টর আছে, মাদারলি অ্যাফেকশন থাকতে পারে যে কোনো ছোট লোক, একটা ছোট বয়সী কারোর মধ্যে বা বয়স্ক কারোর মধ্যে মাদারলি অ্যাফেকশন হয়েছে, আমরা মেনে নিলাম। এই করতে করতে কি হয়েছে, তারা এক্সপ্লয়েট করেছে ওভার দ্য ইয়ার্স, এবং এটা তাদের কাছে একটা গেম হয়ে গেছে। এবার সিডাকটিভ একটা গেম থাকলো, লাইফের এটা একটা পার্ট থাকলো, দারুণ আমি লিখতে পারলাম, সেটাও নয়। কিন্তু ওই প্রচুর রিসোর্সেস ওয়েস্ট হয়েছে, প্রচুর মাসের একটা ভুল পথে যাচ্ছে। সিনেমাও পাচ্ছে না তারা, আর্ট ওয়ার্কও পাচ্ছে না, মাঝখানে কতগুলো লাইফ এক্সপ্লয়েটেড হচ্ছে, অনেকগুলো লাইফ এক্সপ্লয়েটেড হচ্ছে, সেগুলো রিফ্লেক্টেড হয় যখন তারা অন স্ক্রিনে আসে। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। অ্যান্ড পার্সোনালি ইফ ইউ আস্ক মি, একটা কিছু রাইটিং বা ডিরেক্টিং যখন আমি করছি, একটু কেউ আছে যে তারা ফিলিং এর উপরে বেস করে করে, তারা ওই হাউ বা হোয়াই হলো এটা নিয়ে অতটা তারা যায় না, অতটা ডিপলি। দ্য ফিউ ডিরেক্টরস আছে যারা এত সুন্দর জানে যে কেন এটা হচ্ছে, হয়তো সাইকোলজিক্যাল ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড বা আদার ব্যাকগ্রাউন্ডস এত স্ট্রং, তারা হয়তো সেটার উপরে বেস করে করলো। ঠিক আছে, তারা হয়তো সেটা জানে। হ্যাঁ, কারো কেউ হয়তো ওয়াই বা হাউ খুব ভালোভাবে জানে, সাইকোলজিক্যাল ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ডটা হয়তো খুব স্ট্রং, তারা ডিটেলে ওটা নিয়ে বলতে পারছে। কেউ হয়তো শুধু ফিলিংস এর উপরে বেসড করে করছে, জাস্ট তাদের ভালো লেগেছিল, তারা কনভে করেছে, এডিটিং এর পরেও তাদের ভালো লাগছে, দ্যাট ইটসেলফ ইজ আ বিগ থিং। দেয়ার আর মেনি গ্রেট ডিরেক্টরস হু হ্যাভ ডান মুভিজ লাইক দ্যাট, and you can do that. You don't have to know everything else, you don't have to do anything else. You just do things based on your feelings. Great movies have been made. পরে হয়তো তারাও যখন কারোর সাথে ডিসকাশন করছে বা শিখছে, তারা ভাবছে এটার মধ্যে এত কিছু
হ্যাঁ, আমার মনে হয় বলতে, বলতে একটু বন্ধ হয়ে গেছিল। সো what I was trying to tell is or what I was telling is um, কেউ ফিলিং এর উপরে বেস করে ডিরেকশন করে। কোনো ডিরেক্টর আছে যারা হয়তো ফিলিংস এর। ইউ ডোন্ট নিড টু নো এনিথিং, you don't need to go through anything, you don't need to have anything. You just believe in your feeling, right? যখন আমি সেই সিনেমাটা দেখছি, হয়তো রাফ কাটটা দেখছি বাট এডিটিং এর প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, তখন আই এম হ্যাভিং দ্যাট ফিলিং যেটাকে আমি চাইছি। আমার লাইফের এক্সপিরিয়েন্সেস থেকে আসতে পারে, আমার ইন্টারাকশন থেকে আসতে পারে, ডিসকাশন থেকে আসতে পারে। দের ক্যান বি মেনি ওয়েজ, বাট আই এম রেসপেক্টিং দ্যাট ফিলিং অ্যান্ড আই এম অথেন্টিক অ্যাবাউট দ্যাট ফিলিং। সেটাকে আমি জাস্ট কনভে করছি থ্রু দ্য সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড দেয়ার আর গ্রেট ডিরেক্টর্স হু হ্যাভ ওয়ার্ক লাইক দ্যাট, and great movies have been made like that. আবার কেউ আছে তারা হয়তো একটা স্ট্রং সাইকোলজিক্যাল ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করছে। তো দ্য ফার্স্ট টাইপ যাদের কথা আমি বললাম, তারা হয়তো পরে একটা ডিসকাশনের মধ্যে যাচ্ছে যেখানে হয়তো তারা দে আর ফিগারিং আউট মোর অ্যাবাউট their characters, their situations, their conflicts. They're figuring more things about their conflicts and situations. হয়তো অন্য কোনো যারা একটু সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে তাদের সাথে ডিসকাস করে বা তাদের থেকে শুনছে, তারা হয়তো কোনো একটা কোয়েশ্চেন রেস করছে যে আপনার এই ক্যারেক্টারটাই আমার মনে হচ্ছিল সাইকোলজিক্যালি কিন্তু খুব স্ট্রং, এই ক্যারেক্টার্সগুলো আমরা সাইকোলজি টার্মিনোলজিতে বলি, আর আপনি যেটা করিয়েছেন সিচুয়েশনে দেখিয়েছেন, বাট আই ক্যান রিলেট টু ইট। দের আর মেনি সিচুয়েশনস লাইক দ্যাট, বিকজ ওই লাইফের এক্সপিরিয়েন্স এবং প্রত্যেক কটা থেকে যে আহরণ করা সেটা রয়েছে। কেউ হয়তো খুব জেনেছে, মানে সাইকোলজিক্যাল ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ইজ ভেরি স্ট্রং, অ্যান্ড দ্যাট পার্সন ইজ কনভেইং ইন এ ডিফারেন্ট ওয়ে, আরো হয়তো অন্য কোনো ডাইমেনশনাল লেভেলে করছে। বাট জেনারেলি আমি দেখেছি পার্সোনাল এক্সপিরিয়েন্স, যখন আমি ফিলিংস এর উপরে বেস করে রিয়েলি ভালোবেসে যদি আমি একটা কিছু করি, অত চিন্তা ভাবনা তত্ত্ব অত কিছু না করে, তখন অনেক সময় আমি এমন অনেক কিছু বলি যেটা হয়তো আমার এখনো, মানে আমি ফিলিং এর উপরে বেস করে এত একটা কমপ্লেক্স কিছু বলে ফেললাম যেটা হয়তো পুরো অ্যানালিসিস করতে গিয়ে যারা অ্যানালিসিস করছে, এটা ক্রিটিক হতে পারে, অ্যানালিসিস করছে যারা তারা হতে পারে, তারা হয়তো অনেক কিছু তার থেকে আবিষ্কার করে ফেললো, অ্যান্ড দ্যাটস আ গ্রেট থিং। আই হ্যাভ ডান ইট অ্যান্ড আই হ্যাভ সিন ইট। আবার হয়তো এমন একটা সিচুয়েশন এলো যেখানে আমি এত কিছু জানি, সেটাকে আমি স্ট্র্যাটেজিক্যালি পুট করলাম সিনেমাতে উইদাউট লুজিং দ্যাট ফিলিং, without compromising that feeling, সেটাও হতে পারে। So there are different ways of making a movie. Each movie calls for a different kind of approach. তো সেই মুভিতে হয়তো আমি সেম ক্রু নিচ্ছি বা সেম ডিরেক্টর রয়েছে, বাট অ্যাপ্রোচটা হয়তো কমপ্লিটলি ডিফারেন্ট হলো। দ্যাটস ওয়াই ইট ইজ নট দ্যাট বোরিং, ইটস রিয়েলি exciting, and you are learning all the time. You are learning as a human being, that is shaping you as a human being, shaping you as a person. You're learning things as a craftsman, as an artist, and so many things you can do with it. তো যার জন্যই আমরা অ্যাওয়েকেন করছি। আমরা আগে কিছু কি বলবো, মানে বই বলি বা ডিসকাশন বলি, সেটা আমরা করেছিলাম, দ্যাট ওয়াজ স্পেসিফিক্যালি ডেডিকেটেড টু আর্টিস্টস, যারা সেখান থেকে প্রচন্ড মানে আহরণ করতে পেরেছে আর কি। irrespective of the level, irrespective of the background, they could get a lot, so that they could use those things or utilize those things in their artistic processes. সেটা হয়েছে। আমি অ্যাওয়েকেনে যখন করছিলাম, আমি একটু হোলিস্টিক্যালি ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ড বলি বা ইন্ডিয়ান কালচারটাকে বেশি ফোকাস করে, বাট দেয়ার ইজ সো মাচ ইউ ক্যান লার্ন ফ্রম দিস ফিলোসফিস অফ দিস কালচার, এবং নট অনলি ইন্ডিয়ান কালচার, ওয়ার ডাজ ইট ফিট ইন দ্য গ্লোবাল সিনারিও। তো সেটা নিয়ে আমরা অনেক কিছু বলেছি, ঠিক আছে। তো নাও when I am talking about these things in this session, particular session, এখানে আমি একটু আর্টিস্টিক অ্যাপ্রোচটা একটু দিলাম, বিকজ কি হয়, আমি যেটা আগেই বললাম, ক্রাফটসম্যান থাকছে, আর্টিস্ট থাকছে, পিপল হু আর ডুইং দ্য ওয়ার্ক, তারাও যেমন মাস ট্যালেন্টেড পুল থেকে আসছে, আবার দেয়ার আর বিজনেস পিপল অলসো। একটা হারমোনিয়াস রিলেশনশিপ যখন হয়, তখন ইউ ক্যান গিভ ইচ আদার আ লট অফ থিংস। দ্য বিজনেস পার্সন ইজ লার্নিং ফ্রম দ্য আর্টিস্টস, great discussions. The artists are learning from the business people. Maybe they can become business people later. So that's a great situation. That's a great discussion. All great things you can learn during the entire process. Inside the process, outside the process, you can learn so many things, right? Great relationships you can build. তো সেই জন্যই আমাদের অ্যাওয়েকেনটা আজকে আমি এটাকে করলাম, এবং আমি কিছু প্রবলেমস বললাম। জেনারেলি যেটা হয়, আমি যেটা ফেস করেছি, এবং আই উইল কন্টিনিউ টু মেনশন দ্যাট, হয়তো রাইটিং যখন আমি লিখছি না, আমি খুব এলিভেটেড লেভেলে লিখছি, বিকজ ইমোশনস, কনফ্লিক্টস, ক্যারেক্টার যেভাবে আমি থিঙ্ক করেছি, ভিজুয়ালাইজ করেছি অ্যাজ এ রাইটার ডিরেক্টর একসাথে হলে আরো বেটার। আমি ওখানে এক্সট্রা কিছু কমেন্ট লিখতে পারি, মেবি সিনেমাটোগ্রাফিক কমেন্টস, মেবি ডিরেকশনাল কমেন্টস। আমি এত সুন্দরভাবে স্ক্রিপ্টে লিখলাম, ওই স্ক্রিপ্টটা থেকেই ডিরেকশন রেডি হয়ে গেল, একদম প্রোডাকশন স্ক্রিপ্টের মতো হয়ে গেল।
তো সেটা আমি করতে পারি। বাট কাস্ট অ্যান্ড ক্রু এখনো ডেভেলপ নেই, মানে সো কল্ড প্রফেশনালিজম যারা ইউজ করে নিজেদের টার্ম, যারা নিজেদের মানে আর কি একটা বড় মানি নিচ্ছে, তারা রেডি নয় সেই কাজটা করার জন্য। দে আর নট আপ টু দ্যাট স্ট্যান্ডার্ডস, দে আর নট আপ টু দ্যাট লেভেল। বাট যে লিখেছে, যে ডিরেক্ট করতে চাইছে, তা সে হয়তো অনেক ওপরে সেটাকে নিয়ে ভেবেছে। হোয়াট ক্যান বি ইয়োর ব্যারিয়ার? ব্যারিয়ারটা থাকছে যে কাস্ট অ্যান্ড ক্রু ইজ নট আপ টু দ্য মার্ক, একটা মিডিওকার কাস্ট অ্যান্ড ক্রু। যদি তর্কের খাতিরে আমি নিয়েও নেই, হয়তো টাকা কামাতে চাই, সিনেমাটা ফল্ট করে মানে ফল্টার করে যাবে, সিনেমাটা পুরো নিচে নেমে যাবে ইন টার্মস অফ পারফরমেন্স। যে পারফরমেন্সটা আমি এক্সপেক্ট করছিলাম তারা অবভিয়াসলি দিতে পারবে না, তাদের লাইফ এক্সপিরিয়েন্স নেই। ডিরেকশন করে আমি কতটা দেবো, আর ডিরেকশন দেবই বা কেন? অনেক সময় একটা নিজে থেকেই অনেক কিছু নিয়ে নিতে পারে। ইট ইজ অলসো ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। বাট দিলাম কি দিলাম না সেটা তো পরের কথা, সে নিতেই পারবে না, নিজের থেকেও নিতে পারবে না, পরিবেশ থেকেও নিতে পারবে না, ডিরেক্টরের থেকে তো ছেড়েই দিলাম, কেন ওখানে একটা ইগো ক্ল্যাশ হতে পারে, দের আর মেনি আদার থিংস। সো অনেক কিছু প্রবলেম হয়। কি হবে, কাস্ট অ্যান্ড ক্রুটা খুব ইম্পর্টেন্ট। ইন্ডিয়াতে যেটা প্রবলেমটা হয়েছে, যেহেতু আমরা মাস থেকে ট্যালেন্টের দিকে বেশি যাচ্ছি না, যেটা বাংলাতে ছিল, অনেক আলাদা কালচারে ছিল। বাংলাতে কালচারালি যেহেতু প্রচুর সফিস্টিকেশন নিয়ে আমরা করেছি, ডেপথ একটা কালচারাল ক্যারেক্টার ছিল, ফলে কি হয়েছে, যখন আমরা কাস্ট অ্যান্ড ক্রিউটাকে বেছে বেছে সিনেম্যাটিক ওই কনটেক্সটে, সিনেম্যাটিক ওই সিচুয়েশনে যেটা একদম পারফেক্ট আমি যখন বেছে নিতে পারছি, আমার রাইটিংটা হয়তো দারুণ একটা স্ট্যান্ডার্ড, ডিরেক্টিংটা হয়তো দারুণ একটা স্ট্যান্ডার্ড, উইথ দ্যাট কাস্ট অ্যান্ড ক্রিউ ইউ ক্যান ক্রিয়েট এ ওয়ার্ল্ড ক্লাস মুভি, যেটা সারা পৃথিবীতে যে কোনো কালচারে পিপল ক্যান লুক অ্যাট অ্যান্ড পিপল ক্যান অ্যাপ্রিসিয়েট। বাট ওই কাস্ট অ্যান্ড ক্রিউতে যদি আমি ভুল করে ফেলি, ইট ক্যান বি আ গ্রেট স্ক্রিপ্ট, ইট ক্যান বি আ গ্রেট ডিরেক্টর, বাট দ্য এন্টায়ার মুভি উইল গো ডাউন বিকজ অফ দ্য কাস্ট অ্যান্ড ক্রু, মিডিওকার কাস্ট অ্যান্ড মিডিওকার ক্রু। সো ইন্ডিয়াতে এটা একটু প্রবলেম আছে, যার জন্য মাস থেকে ট্যালেন্ট আমাদের আরো শেপ করতে হবে। ক্রুতে যদি আমি বলি, তাহলে আমার টেকনোলজিক্যাল অ্যাসপেক্টস, প্রোডাকশন ডিজাইন হতে পারে, সিনেমাটোগ্রাফি হতে পারে, আর্ট ডিরেকশন হতে পারে, editing hote pare. There are so many other things. It can be a mix of professionals and really enthusiastic people who can be professionals one day. They are professionals, but they are not so-called labeled as professionals, but they continuously hold on to that professional attitude or that skill set or that competency. So those things you should do, you should work on, because ultimately storytelling to matter korche. How much love you have given to that movie, how much love you have given to the entire process, that is seen, right? So that is something you have to respect. না হলে বিজনেসটাও ব্যাপারটা আছে, আমরা রেভিনিউ সেলসটা বললাম, সেটাও আমি দেখে নিচ্ছি। এবার অনেক সময় সেটা যদি চলে গেল, তখন আমি তাদের উপরে একটা বলে দিলাম যে মুখ ছিল বলে চললো। বাট আলটিমেটলি যদি আমি একটা রেসপেক্টফুল সিনেমা বানাতে চাই উইথ আ লট অফ বিজনেস, তাহলে আমার মনে হয় কাস্ট অ্যান্ড ক্রুটা খুব ইম্পর্টেন্ট। না হলে কি হবে, পুরো সিনেমাটা নিচে পড়ে যাবে, কেন অ্যাক্টিং পারফরমেন্স দিতে পারবে না, স্টোরিটা কনভে হতে পারবে না, যে একটা বিগার ইম্প্যাক্ট আমি এক্সপেক্ট করছি সিনেমাটা থেকে, সেটা আর হবে না। হয়তো নাম্বারসে আটকে গেল, হয়তো সুপারফিশিয়াল কিছু নাম্বার দিয়ে আটকে দেওয়া হলো, বাট সেই সিনেমা যেটা ম্যাজিকের মতো একটা সিনেমা, সেটা কিন্তু হবে না। সো দ্যাটস ওয়াই ছোট স্কেলে হতে পারে, বড় স্কেলে হতে পারে, মিড লেভেলে হতে পারে, হোয়াট এভার বি দ্য সিনারিও, স্টোরি টেলিংটার সাথে কম্প্রোমাইজ করাটা উচিত নয়। তারপরে তো প্রফিটেবল একটা ভেঞ্চার সেটা হয়েই যায়, বিকজ সিনেমা যদি কন্টেন্ট খুব ভালো হয়, পিপল উইল অ্যাকসেপ্ট ইট, দ্যাট ইজ দ্য থিং। আর যদি না অ্যাকসেপ্ট করে কোনো কালচারে, দ্যাট মিনস ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ইফ ইউ কমপ্লিটলি believe in your content and you know that apart from your past experiences, apart from your aesthetics, apart from your taste, that it should work good in any culture. যদি কোনো কালচারে ভালো নাও করে, then you can understand that culture is going through something, একটা ডাউনফলের দিকে যাচ্ছে, একটা ডিগ্রেডেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে কালচারালের কিছু প্রবলেম আছে। তারা যদি অ্যাকসেপ্ট করতে পারে বা যদি আমরা নিয়ে যাই, তারাও হয়তো সেখান থেকে কিছু শিখবে, যদি আমরা ভ্যালু প্রপোজিশনটা রাইট ওয়েতে করতে পারি। সো সব দিক থেকে একটা উইন উইন সলিউশন হবে। তো আজকে না হয় বুঝলো না, হয়তো কয়েকদিন পরে রিলিজ করলাম, তখন গিয়ে হয়তো বুঝলো, দ্যাট ক্যান বি আ পার্ট অফ ইউর স্ট্র্যাটেজি, বাট আলটিমেটলি ইউ ক্যানট কম্প্রোমাইজ অন দ্য কন্টেন্ট। আর কাস্ট অ্যান্ড ক্রুতে যখন বাজেভাবে একটা মিডিওকার কাস্ট অ্যান্ড ক্রু সিলেক্ট করছি, ইন দ্য ফার্স্ট স্টেপ ইউ আর কম্প্রোমাইজিং উইথ দ্য কন্টেন্ট। দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। Any respectful person won't do that if they really love movie or any art form. সেটা একটা। আর আরেকটা জিনিস বলে আমি শেষ করব, যে and I will end with this, because মাস ট্যালেন্টের থেকে যখন আমি কথা বলছি, সো কল প্রফেশনালিজম নিয়ে যখন আমি কথা বলছি, তখন প্রত্যেকটা কথা যখন আমি বলছি না, সেটা নিয়ে ক্রিটিসিজম হওয়ার খুব চান্স আছে। বাট সেটা কি আমার স্টোরি টেলিংকে এফেক্ট করছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ যে মাইন্ডসেটের লোকদের নিয়ে আমি কথা বলছি, they are continuously thinking about all that stuff. So you expect to have that, right? But how much can you allow them or allow those things to like
affect you, that is very important. একটা কাজ যখন আমি করছি রেসপেক্টফুলি, সেই কাজটার মধ্যে আমার মন ধ্যান একাগ্র চিত্তে কাজ করা, তারপরে হোক না আমার দরকার নেই, বাট কাজটা যখন আমি করছি একদম ভালোভাবে, একটা টিম সিলেক্ট করে সেটা খুব ভালোভাবে কাজটা করা, এটা আমাদের সবার কাছেই কাম্য। তো তারপরে যাই হোক না কেন, বাট কন্টেন্টের সাথে যাতে কম্প্রোমাইজ না হয়। বাট বিইং রেডি, যেটা নিয়ে আমি শেষ করব বলছিলাম, বিইং রেডি, যেহেতু প্রফেশনালিজম একটা তকমা হিসাবে টাকা দিয়ে ডেফিনেশনটাকে বানানো হয়েছে, আদৌ ইফ ইউ রিয়েলি নো এইচআরএম প্রফেশনাল হতে পারে, অন্য কোনো কনসিয়ার অফ ট্যালেন্ট হতে পারে, যারা দেখেই বুঝতে পারে ওয়েদার দ্যাট পারসন ইজ রেডি অর নট, সে বোঝার আগে হয়তো এরম হয়েছে, ইকবাল বাগবানের ক্ষেত্রে হয়েছিল, আরো অনেকের ক্ষেত্রে হয়েছে, মানে সে বানাবার আগে তার যে মেন্টর, সে বুঝেছে তার কতটা পোটেনশিয়াল, তার হয়তো রাগটা যেটা হচ্ছে, তার হয়তো ডিমন্স এর সাথে যে ফাইট করছে, মোর দ্যান দ্যাট হি কুড সি যে হোয়াট হি কুড ব্রিং টু দ্য সিনেমা। আজকে তারা সিনেমা বানিয়েছে বলি এতগুলো দারুণ দারুণ সিনেমা আমরা পেয়েছি। সো এগুলো খুব দারুণ দারুণ সুন্দর সুন্দর রিলেশনশিপ আছে সিনেমার ইন্ডাস্ট্রিতে, ওয়ার্ল্ড সিনেমাতে। একে অপরকে হেল্প করা, একে অপরকে গাইড করা, তাকে একটু বুস্ট দেওয়া, একটু হেল্পিং হ্যান্ড দেওয়া, যাতে হি অর শি ক্যান ডু আ লট অফ ওয়ার্ক। সো দোজ থিংস হ্যাভ বিন দেয়ার ফর আ লং টাইম, ইট ইজ নট সামথিং নিউ। যেটা নিউ হয়েছে, এই মাইন্ডসেট গুলোকে খুব পাওয়ার দেওয়া হয়েছে, ইনফ্লুয়েন্স দেওয়া হয়েছে, যার জন্য তারা যা পারছে একটা কিছু ওই পুড়িয়া বেচে, একটা তকমা দিয়ে তারা পারসুয়েট করার চেষ্টা করছে, সেটা একটা খুব প্রবলেম হয়েছে। সো দ্যাট ইজ দ্য ইস্যু। বাট আদারওয়াইজ সিনেমা ছিল, সিনেমা থাকবে। লাইফ নিয়ে যত আমরা বুঝছি, এক্সপিরিয়েন্স করছি, তত আমরা দারুণ দারুণ স্টোরি বানাতে পারবো, নট পার্টিকুলার কাইন্ড অফ ন্যারো মাইন্ডসেট স্টোরিজ, বাট উই ক্যান ক্রিয়েট এ লট অফ গ্রেট স্টোরিজ। বিইং রেডি কেন হয়? যখন বিইং রেডি, আমাকে একটা পজিশনের পাওয়ার থেকে আমি বলছি বিইং রেডি, একটা হতে পারে আমার আন্ডারস্ট্যান্ডিং এর উপরে বেস করে। সাপোজ a talent is coming and based on understanding, you know that person is not ready. Maybe you can guide them with few things. You can share some materials with them. After 2 months, 3 months, 6 months, depending on their hard work or their persistence, perseverance, they will be ready. It's not a big deal. You have sensed they can be ready, now it's up to them, and you can motivate them. If you are already in the process, then you have to maintain a timeline, and then you do the work accordingly. But if it is based on position, then that's a catastrophic process. Many talents can be discarded based on those positions. If that position is there and people have given them pedestal, somebody else have given them, some people have given them pedestals. So what can happen is they are taking those decisions based on position. They don't have talent, they don't have capability, but they have got a position, whatever be the means, and they don't know how to deal with that position. Maybe because of only networking and some other issues, they are just eye candy and all that stuff, they are sitting there. But we are talking about real stuff, making great movies, right? So they cannot take the decision whether a talent is ready or not. Maybe a talent has to go through some compromises. That talent doesn't want to do that. He or she wants to do a lot of great work, and he or she doesn't need to go through that process. It's personal choice completely. So there are many other things. যারা এটা ভুল করে তারাই বেশি সমাজে গিয়ে বলে আরো এটা ঝামেলাটা করে, এটাও একটা প্রবলেম হয়েছে ইন্ডিয়াতে। বাট আমার মনে হয় একটু যদি আমরা এগুলো বুঝতে শিখি, তাহলে উই ক্যান ডু আ লট অফ গ্রেট স্টাফ। বিকজ আমাদের এই এমপ্যাথি বলি, একটু কেয়ার করা বলি টুয়ার্ডস ক্যারেক্টার্স, প্রসেসের মধ্যে উই ক্যান গো থ্রু আ লট অফ প্রসেসেস, রাইট? সেটাকে যারা নোংরা চোখে দেখে, একটা ডার্টি মাইন্ডসেট দিয়ে দেখে, তারাই এগুলো নিয়ে বেশি সমাজে ছড়ায়। দ্যাট হ্যাজ বিন দ্য প্রবলেম। তো বিইং রেডির ক্ষেত্রে কেন বলছি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড বিফোর সামবডি এলস নোজ অর সামওয়ান এলস নোজ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়েদার ইউ আর রেডি অর নট। তারপরে হয়তো কেউ এসে বললো দ্যাট ইউ আর রেডি, ইউ জাস্ট টেক দ্য লিপ অফ ফেথ অ্যান্ড ইউ উইল বি ডুইং সামথিং গ্রেট। সেটা হতে পারে, সেরকমও প্রচুর এক্সাম্পল লাইফে আছে। বাট বিইং রেডিটা যদি বায়াসের উপরে বেস করে হয়, পজিশনের উপরে বেস করে হয়, মেনি ট্যালেন্টস গেট ওয়েস্টেড, many talents get they disappear, many talents they disappear, and people don't know about many talents. What we should do as a society is, যত আমরা লোককে শেখাতে পারি প্রোজ অ্যান্ড কনস গুলো, কিভাবে টেকনিক্স দিয়ে সিনেমা তৈরি হচ্ছে আমরা বলছি, বিজনেসে হাউ ক্যান ইউ ইউজ দোজ বিজনেস এলিমেন্টস টু মেক আ বিজনেস আউট অফ ইট, a profitable venture out of it, maybe one single movie out of it, using all those techniques, and that foundation also.
That foundation is very important, because if the foundation is strong, you can take a lot of risks and you can come up with great creative stuff. But if the foundation যদি ঠুনকো হয়, then no matter whatever you create, you won't be able to fight for your movie also. So that is one thing. So অনেক কিছু প্রবলেমস এরকম হয়, বাট এবার ফাউন্ডেশনটা স্ট্রং আমি বুঝবো কি করে? ওই লাভ আর ফিলিংটা খুব ইম্পর্টেন্ট. If you really understand that, you get all those feelings. Intuition sometimes is really helpful. It tells you whether something is working or not. Artist hole intuition chhara ekta, intuition is an asset for an artist. That's a beautiful thing to have. সেটাকে যদি জাজমেন্টাল ওয়েতে ট্রিট করা হয়, then it's a sad thing for any culture, right? সবকিছু যদি প্ল্যান্ড ওয়েতে, বাজে ওয়েতে, ম্যানিপুলেটেড ওয়েতে করা হয়, তাহলে আর্টিস্ট্রি কোথায় গেল? ক্রিয়েটিভিটিটা কোথায় গেল? শুধু ম্যানিপুলেশনে যতটা ক্রিয়েটিভিটি, ততটা ক্রিয়েটিভিটি. So we are not talking about those things. If you really want to tell great stories, it should be holistic. So that's what we are talking about. So প্রত্যেকটা চ্যানেলসকে যদি আমি একসাথে করি, you are getting a wholesome idea of doing something. সেখানে মার্কেট রিসার্চটাও আমরা বাদ দিচ্ছি না, বা প্রবলেম আইডেন্টিফিকেশনটাও আমরা বাদ দিচ্ছি না, সেটাও রয়েছে. Maybe you are solving 2 or 3 problems through anything, or maybe somebody else is solving something else. Maybe you're not solving those problems at all. Maybe you're asking pertinent questions. সেটাও হতে পারে through artwork. Asking questions is a big step forward. যদি রাইট কনটেক্সটে রাইট প্রবলেম স্টেটমেন্ট দিয়ে রাইট ওয়েতে এক্সপ্রেশন করে করা যায়, রাইট? তো সেগুলো শেখাটা একটা খুব বড় ব্যাপার. সেগুলো করলে আই থিঙ্ক উই উইল ডু আ লট অফ গ্রেট স্টাফ. আর বাংলাতে তো ছিলই কালচারটা. সো বাংলাতে জাস্ট ইউ নিড টু গো থ্রু দ্য you need to walk through the memory lane, and you can just look at the greats, and you can understand how you can do the great stuff in the modern or contemporary context, learning from the traditional aspects as well as the modern aspects. So excuse is a luxury you should not afford. So that's the thing, so I think you should do the work. So I will end it here. আজকে অনেকদিন পর অ্যাওয়েকেনটা করলাম, মাঝখানে 5 মিনিট মতো আই থিঙ্ক এক্সট্রা হয়েছে, আদারওয়াইজ ইটস এ গুড সেশন. থ্যাংক ইউ সো মাচ. Press the bell icon on the YouTube app and never miss another update.